হৃদিতা কাঁপা কাঁপা পায়ে ভেতরে যায়। বাবা। কে? কি আমার রিধিমা? হুম। মা তুমি, মা তুমি তোমার মায়েরও ভাইয়ের খেয়াল রেখো, মন দিয়ে পড়াশোনা কইরো। তুমি আমার গর্ব মা, তুমি অনেক সাহসী মেয়ে। বাবাকে ক্ষমা করো মা, বাবা তোমার প্রতি অনেক অবিচার করেছে। তুমি তুমি অনেক বড় হও আর প্রমাণ করে দাও তুমি কারো থেকে কম নাও, সবার খেয়ে। বলার আগেই তার নিঃশ্বাস ফুলতে থাকে। ডক্টর দেখুন না বাবা কেমন করছে। বাবা, ও বাবা তুমি এমন কেন করছো বাবা? উনি আর বেঁচে নেই। হৃদিতা যেন আর কিছু শুনতে পারছিল না। ও যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। চোখে শুধু বাবার মুখটা ভেসে উঠছে। তার কপাল এমন কেন? বাবার আদর এত অল্প সময়ের জন্য কেন বরাদ্দ ছিল? বাবা কোথায় হারিয়ে গেল? হৃদিতার মা জ্ঞান হারিয়েছে সেই কখন। বাবা নেই, মার অবস্থা ভালো না। দুই ভাই বোন অসহায়ের মতো হাসপাতালের করিডোরে বসে আছে। কি আছে তাদের জীবনে? ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। চারপাশে কেমন বিষাদময় কান্না আর আজারি। হৃদিতা কাঁদতে পারছে না, তার গলা যেন কেউ চেপে রেখেছে। তার মাথাটা ভার হয়ে আসে। কি হচ্ছে, কেন হচ্ছে তার বোধগম্য হচ্ছে না। বাবা নেই, এটা যেন মানতেই পারছে না। হৃদিতার ছোট মামা চলে আসে খবর পেয়ে। মিথিলা, রাহা, অথই চলে আসে হৃদিতার পাশে থাকার জন্য। সুপ্রভ, সাদাফ, ইমতিয়াজ মিলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। হৃদিতার বাবার লাশ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। হৃদিতার মা হৃদিতার বাবার লাশের পাশে বসে আছে। হৃদিতা এক কোণে অসহায়ের মতো বসে আছে। আরাফ, সাদাফ, সুব্রবদের সাথে মিলে তার বাবার জন্য শেষ কাজের সব কিছু করছে। হৃদিতার জ্যাঠারা এসেছে, এসেই তাদের বিভিন্ন ধরনের কথা বলছে। নুরুল আমিরের প্রাণটা এই পরিবারই খেলো। এত চাপ কি আর মানুষ নিতে পারে? এই বউটাই প্রাণটা খেলো। এখন তো ভাব নেই, চলবে কিভাবে? এই মেয়েকে বিয়ে দাও। এত টাকা দিয়ে করবে কি? আমাকে দিয়ে দাও, ব্যবসায় লাগাবো, আর প্রতি মাসে লাভের অংশ পাঠাবো। তুমি মেয়ে মানুষ, কোথায় বা খরচ করবে? আহারে দেওর আমার, এই বয়সে কেউ প্রাণ হারায়, কি যে কষ্ট হচ্ছে। অলক্ষীরা থাকলে তো এমনই হবে। হৃদিতা চুপচাপ বসেছিল, কিছু বলছিল না, কিন্তু এবার আর চুপ করে থাকতে পারল না। চুপ করুন, অনেক বলেছেন, আর একটা শব্দ বলবেন না আপনি। বের হয়ে যান, নয়তো পুলিশ দিয়ে বের করে দেব। এই বেয়াদব মেয়ে, জ্যাঠার মুখে কথা বলিস, চড়িয়ে দাঁত ফেলে দেব। চুপ করুন, অনেক বলেছেন, আর একটা শব্দও বলবেন না। বের হয়ে যান, নয়তো পুলিশ দিয়ে বের করে দেব। কেন এসেছেন আপনারা? কেন? আমার বাবাকে খুন করে শান্তি পাননি আপনারা? আমার বাবার খুনি আপনারা, যেই মানুষ সারা জীবন আপনাদের জন্য করে গেল, আর আপনারা তার পিছনে ছুরি মারলেন। আমার বাবার টাকা পয়সা সবকিছু আত্মসাৎ করে এখন এসেছেন মায়া কান্না করতে। লজ্জা করে না আপনাদের? আবার বলছেন আপনাকে টাকা দিতে। কোন মুখে বললেন এই কথা? আপনারা একজনও এই বাড়িতে থাকবেন না। আমাদের আপনাদের সাহায্যের কোনো দরকার নেই। আপনারা আমার বাবার খুনি, খুনি আপনারা। বের হয়ে যান। মা গো, কত বড় কথা! আমাদের ঠেকা পড়েছে নাকি তোদের সাহায্য করার? এমন মেয়ে আমার হলে গলায় পাড়া দিয়ে মেরে ফেলতাম। আমরা কারো টাকা পয়সা আত্মসাৎ করিনি। বাবা গো, এই মিথ্যাচার করে নুরুল আমিন যেন কবরে শান্তি না পায়। খবরদার বড় ভাবি, আমার স্বামীকে নিয়ে আর একটা কথাও বলবেন না। আপনার অভিশাপ আপনার গায়ে পড়বে। চোরের মায়ের বড় গলা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। হৃদিতা, এদের চলে যেতে বল, আমার সহ্য হচ্ছে না। জানাজা পড়িয়ে দাফন কাফন শেষ করে আরাফকে নিয়ে শুভ্রবরা ফিরে আসে। আরাফ, যাও, মা ও বোনের পাশে থাকো, আর ভেঙে পড়বে না, কেমন? তুমি হচ্ছে তোমার মা বোনের সেভিয়ার, এখন তো তোমার দায়িত্ব। হৃদিতা সোফায় মাথা এলিয়ে বসেছিল উদাস হয়ে। হৃদিতার মা যেন পাথর হয়ে আছে। আপা, তুই চিন্তা করিস না, আমি আছি তো। তোদের যা লাগবে যখন লাগবে আমাকে বলবি। আর রিদিতা, আম্মু, জি মামা। মন খারাপ করে না, বাবার জন্য দোয়া করো, আর পড়াশোনা চালিয়ে যাও। কিছু প্রয়োজন হলে মামাকে বলবে। আর এখানে কিছু টাকা আছে, রাখো। মামা আসি, চাকরি আছে তো মামার, আসি। হৃদিতার মামা চলে যায়। আন্টি, আমরা আসি, যে কোনো প্রয়োজনে আমাকে কল করবেন, আমরা চলে আসবো। বাবা, তোমার অবদান ভুলবো না। আমাদের বিপদে যেভাবে
পাশে থেকেছো, আপনজনও থাকে না। শুভ্র, আমরা নিয়ে এসেছি। এগুলো টেবিলে রাখ। তোমার মা খুব ভাগ্যবতী যে তোমার মতো একজন সন্তান পেয়েছে। বেঁচে থাকো বাবা। আর খাবারে কি দরকার ছিল? গলা দিয়ে এখন কিছুই নামবে না। আন্টি, আঙ্কেল চলে গেছে বলে কষ্ট পাবেন না, দোয়া করুন তার জন্য। আপনার কষ্ট শূন্যতা হয়তো পূরণ করতে পারবো না, কিন্তু ছেলে হয়ে পাশে আছি। আপনি রেস্ট নিন, আপনাকে ডাক্তার বেড রেস্ট দিয়েছে। বেশি চিন্তা করবেন না আন্টি, আমরা আসি। আরাফ ওর মাকে নিয়ে রুমে যায়। শুভ্র প্রীতিতার দিকে তাকায়। মেয়েটা কেমন মুর্ছে গেছে, কি বিধ্বস্ত লাগছে। শুভ্রবের ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। শুভ্র প্রীতিতার মাথায় হাত রাখতেই প্রীতিতা হাত দিয়ে মুখ চেপে ডুকরে কেঁদে ওঠে। এতক্ষণে তার কান্নারা বাঁধ মানছে না, অনবরত চোখের পানি ফেলে যাচ্ছে প্রীতিতা। রীতিতা, ডোন্ট বি স্যাড। আমি আছি তো, তোমার কোনো কিছুতে ভয় নেই। আমি আছি তো তোমার পাশে। আর তুমি তো খুব সাহসী মেয়ে। আমি জানি রীতিতা সব সামলে উঠবে, কারণ রীতিতারা সব সামলাতে জানে। তুমি খুব স্ট্রং, কখনো ভেঙে পড়বে না। তোমাকে অনেক লড়াই লড়তে হবে। তোমাকে ভয় পেলে চলবে না, ঘাবড়ালে চলবে না। আমি আছি তো, কোনো কিছু দরকার হলে ফোন করো। আর কিছু খেয়ে নাও, তারপর আন্টিকে খাইয়ে মেডিসিন দিয়ে দাও। আমি খাবো না, খিদে নেই। এটা তো বললে হবে না, তোমাকে এখন সবচেয়ে স্ট্রং থাকতে হবে। আমি খাইয়ে দিচ্ছি। শুভ্র প্লেটটা তুলে নিয়ে রীতিতার কাছে যায়। নাও, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। আমি খাবো না। চুপ, যা বলছি তা শোনো, নইলে ঠট্টা দিব। রীতিতা চুপচাপ খেয়ে নেয়। খুব বেশি খেতে পারে না, দু লোকমা খেয়ে রেখে দেয়, তার গলা দিয়ে নামে না। শুভ্র খাবার প্লেটটা ডাইনিং টেবিলে রেখে হাত ধুতে যায় বেসিনে। রীতিতা আগের মতো সোফায় মাথা এলিয়ে শূন্য দৃষ্টি রেখে চেয়ে আছে। শুভ্র রীতিতার পাশে বসে মাথায় আলতো হাতে হাত বুলিয়ে দেয়। রীতিতা ঘুমিয়ে যেতেই রীতিতাকে কোলে করে রীতিতার রুমের বিছানায় খুব যত্ন করে শুইয়ে দেয়। রীতিতাকে রেখে শুভ্রবের যেতেই ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। রীতিতাদের বাসা থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে যায়। শুভ্রব ক্লান্ত, তার মনটাও ভালো নেই। শুভ্রব, দাঁড়াও। মা, ফ্রেশ হয়ে এসে শুনছি। কোথায় গিয়েছিলি? কাল রাত থেকে তোকে ফোন করে যাচ্ছি। মানে কি, তুমি এভাবে না বলে হুটহাট বেরিয়ে যাবে? তোমার তোমার না তোমার বাবাকে এয়ারপোর্ট থেকে আনতে যাওয়ার কথা? সুচি, আমার ছেলেটাকে বকছো কেন? যাও ইয়াংম্যান, ফ্রেশ হয়ে এসো, তারপর কথা হবে। বাবা, তুমি কখন এসেছো? ইটস ওকে মাই সান, যাও ফ্রেশ হয়ে এসো। শুভ্র ফ্রেশ হতে চলে যায়। শাওয়ারের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে শুধু রীতিতার কথা ভাবছিল। শুভ্রবের ভেতরটা ফেরে যাচ্ছিল। কিভাবে থাকবে ওরা একা, কিভাবে সামলাবে সব। রীতিতার বাবার আকস্মিক মৃত্যুতার যেন মানা যাচ্ছে না। শুভ্র ফ্রেশ হয়ে একটা ট্রাউজার আর ওভার সাইজ টি শার্ট পরে নিচে আসে। শুভ্র, খেতে বসো। খাবো না। কেন? ভালো লাগছে না। হোয়াট হ্যাপেন মাই সান? ইউ লুক সো আপসেট। সুচি, তুমি ওকে বকে বকে একদম ঠিক করনি। কি হয়েছে তোর? কাল ফোন পেয়ে কোথায় গিয়েছিলি? মা, রিদি তার বাবা এক্সপায়ার করেছে, সেখানে গিয়েছিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে মারা গেছে? সাডেন শকে হার্ট অ্যাটাক করেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। কি অবস্থা এখন ওদের? আছে কোন রকম। আগে বলিসনি কেন? এত যে ফোন দিলাম তখন তো বললি না। মা, অ্যাকচুয়ালি ওই অবস্থায় ছিলাম না। হৃদিতাকে? তোমার ছেলের বউ। ভুল কিছু বলেছি কি? শুভ্র হালকা হাসে। বাহ, বংশ পরম্পরা তাহলে বজায় আছে। আই এম সো প্রাউড অফ ইউ মাই সান। পরে শুনবো আমার বৌমার কথা। আগে তুমি তোমার মুড ঠিক করো। আর হ্যাঁ, যতটা সম্ভব ওদের পাশে থেকো। আমি রুমে গেলাম। কিছুই তো খেলো না। থাক, ওকে বিরক্ত করো না সুচি। মানুষের জীবন বড়ই অদ্ভুত। আজ আছে তো কাল নেই। যাওয়া আসার সময়টুকুতে মানুষ রেখে যায় তার অজস্র স্মৃতি, কথা, বিষণ্ণ ব্যথা।
কয়েকটি দিন পার হয়ে যায়। এই কয়েকটি দিন শুভ্র প্রীতিতাদের খুব খেয়াল রেখেছে, বড্ড বৃক্ষের মতো পাশে থেকেছে, যখন যেখানে যা লাগে সব করেছে। হৃদিতারাও সামলে উঠেছে। হৃদিতাও 2-3টা টিউশনি বাড়িয়ে দিয়েছে। হৃদিতার মা ও সন্তানের মুখ চেয়ে নিজেকে শক্ত করেছে, তার সেলাইয়ের কাজ আবার শুরু করেছে। আর হৃদিতার বাবার মুদি দোকানে একজন কর্মী রেখেছে। এই তো এভাবেই চলছে সব জীবন। কি কারো জন্য থেমে থাকে? হৃদিতা বারান্দায় বসে আকাশের দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়েছিল। বাবা নেই আজ 1 মাস হয়ে গেল। বাবা যার না থাকে সে বোঝে বাবা হারানোর কি কষ্ট। বাবা হলো বট গাছের মতো, যার ছায়ায় পরিবারের প্রতিটি মানুষ সুরক্ষিত। বাবা যখন হাজার অবহেলা করত, কষ্ট হতো, রাগ হতো মানুষটার প্রতি। বাবার ভালোবাসা পাওয়ার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকতো। বাবা যেন একটু আদর করে মাথায় হাত রাখে, তার জন্য কত কিছুই করত। বাবা হাজার দুধছাই করলেও মাথায় তার ছায়াটুকু তো ছিল, আগলে তো রাখতো। দীর্ঘ অপেক্ষার পর যখন বাবার আদর ভালোবাসা পেল, মানুষটাই দুনিয়া থেকে চলে গেল। বাবা, তুমি কেমন আছো? তোমার কথা খুব মনে পড়ে। কেন চলে গেলে তুমি? কেন আরেকটু আদর করে মা ডাকলে না? কেন আরেকটু থেকে গেলে না? তোমার সাথে দুঃখের স্মৃতি অনেক, কিন্তু সুখের স্মৃতিগুলো কেন এত অল্প? জানো বাবা, আমরা কেউ ভালো নেই তোমায় ছাড়া। মা ভালো নেই, খুব মনে পড়ে তোমার কথাগুলো, খুব। হৃদিতা হাঁটুতে মুখ গুজে দীর্ঘক্ষণ কান্না করে। হৃদিতার মা এসে ওর কাঁধে হাত রাখে। রিদিমা, মা, বাবার কথা মনে পড়ছে খুব। বাবার বকা, বাবার রাগ খুব মনে পড়ছে। কেন বাবা পরিবর্তন হলো? বাবার আমার উপর রেগে থাকতো, সেটাই তো ভালো ছিল। অন্তত আমাদের সাথে তো থাকতো। মারে, মানুষের জীবনটা এমনই। মানুষ কি চিরকাল বাঁচে? মানুষটা কি থেকে কি হয়ে গেছিল। পরিবারের দেওয়া বিশ্বাসঘাতকতাটা মেনে নিতে পারেনি। যাদের জন্য চুরি করলো তারাই তাকে চোর বলল। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। মানুষটা নেই আজ 1 মাস। তোর চাচা ফোন দিয়েছিল, তাদের কাছে তোর বাবার সম্পত্তির কিছু অংশটা বেচে দিতে বলে। তাদের কাছে তোর বাবার সম্পত্তির অংশটা বেচে দিতে বলে। কি মানুষ তারা, একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না কেমন আছি আমরা। আমি সব জানিয়ে দিয়েছি, জমির 1 আনাও বিক্রি করব না। আর তোর বাবা যাকে যত টাকা দিয়েছিল বলেছি সব ফেরত দিতে। কি বললো? তারা অস্বীকার করলো। তোর বাবা নাকি তাদের কোনো টাকা পয়সা দেয়নি। তোর বাবা নাকি ওসব জুয়া খেলে উড়িয়েছে। আমি ওই কথা জীবনেও বিশ্বাস করব না। মানুষটা এত খারাপ ছিল না। ওরা টাকা না দেওয়ার জন্য মিথ্যাচার করছে। কাল এসেছিল তোর ছোট চাচা জমির জন্য সই নিতে। আমি সাফ ইনকার করে দিয়েছি। মানুষ কত স্বার্থপর। এই স্বার্থের জগতে কিছু ভালো মানুষও আছে। শুভ্রব ছেলেটা কি সুন্দর, আমাদের পাশে সব সময় ছায়া হয়ে থাকছে। আপদে বিপদে দৌড়ে আসে। এত ধনী পরিবারের ছেলে, মনে এক বিন্দু অহংকার নেই। আজকাল এত উপকার তো নিজের আপনজনও করে না। সত্যি তো, শুভ্রব সব সময় পাশে থেকেছে, সাহস জুগিয়েছে। একজন সাপোর্টারের মতো সব সময় উৎসাহ দিয়েছে, ভেঙে পড়তে দেয়নি কখনো। এত ভালো কেন সে? তার এই ঋণ কখনো শোধ করা যাবে না। শুভ্রবের কাছে হৃদিতা চিরঋণী। এই ঋণ খুব সন্তর্পণে জমিয়ে রেখেছে হৃদিতা। আজকাল শুভ্রবকে সে খুব মিস করে। কয়েকদিন হয়ে গেল আসে না। কোথায় গেছে সে? ভার্সিটিতেও তার আনাগোনা নেই। শুনেছে মাস্টার্সের পরীক্ষার জন্য প্রিপারেশনে ব্যস্ত। এত ব্যস্ত যে একটিবার মনেও পড়ে না সব দুঃখ কষ্ট শূন্যতাকে দূরে সরিয়ে আজ হৃদিতা ভার্সিটিতে যাবে। তার জন্যই তৈরি হচ্ছে। মেরুন রঙের একটা সালোয়ার কামিজ পরে চুলগুলো ঝুটি করে ব্যাগটা নিয়ে বের হয়। অনেকদিন পর একটু ফ্রেশ লাগছে, একটু স্বস্তি লাগছে। গোমর বাঁধা যন্ত্রণাগুলো এবার মুক্ত হয়েছে। ভার্সিটিতে প্রবেশের পরেই হৃদিতার চোখ জোড়া শুভ্রবকে খুঁজছে। ঋতু, তুই এসেছিস? এখন থেকে রোজ ক্লাস করবে তো? হ্যাঁ, সব সামলে উঠেছি। এখন এভাবেই চলতে হবে। মিথিলা আসেনি? এসেছে তো, শুভ্রম ভাইয়ের সাথে কথা বলছে। আজ তো বিরাট বড় ঘটনা ঘটে গেছে। তখনই অথৈর ফোন বাজে।
দাঁড়া দোস্ত, আমি আসছি। রিদিতা ক্লাসে যেয়ে বসে, তখন আহান আসে। কি খবর রিদিতা, ভালো আছো? অনেকদিন পর তুমি ক্লাসে এলে। হ্যাঁ, জানোই তো। এখন কি অবস্থা তোমাদের? ভালো, মানিয়ে গুছিয়ে চলতে হয়। তোমার সব নোটসগুলো আমাকে দিও তো আহান। অবশ্যই, যা লাগবে বলবে। ধন্যবাদ। রিদিতা মিথিলাকে না পেয়ে ওর খোঁজ করতে যায়। রিদিতা একটু এগিয়ে গিয়ে দেখে মিথিলা আর সাথে একজন ছেলে। ওরা কোনো একটা টপিকে বেশ হাসাহাসি করছে, বেশ ক্লোজ হয়ে। মিথিলার চোখে মুখে একটু লজ্জা লজ্জা ভাবও ফুটে উঠেছে। মিথিলার হাতে বেশ বড়সড় একটা ফুলের তোড়া, আর মিথিলার মুখেও প্রাপ্তির হাসি, যেন সে তার কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গেছে। একে অপরের হাতে হাত ধরে রাখা। দূর থেকে রিদিতা যতটুকু পর্যবেক্ষণ করতে পারছিল আর কি তাতে ছেলেটিকে সুব্রবী মনে হচ্ছিল, শার্টও একই রকম। রিদিতা একটা ধাক্কা খাওয়ার মতো হতভম্ব হয়ে চেয়ে থাকে। মিথিলা রিদিতাকে দেখতে পেয়ে ছুটে আসে। এ রিদি, তোকেই তো খুঁজছিলাম। জানিস, আজ আমি খুব খুশি। ফাইনালি হি প্রপোজড মি। দেখ কি সুন্দর ওয়েতে আমাকে প্রপোজ করেছে, লাইক মাই ড্রিম। আজ আমি অনেক খুশি, অনেক। দেখ কি সুন্দর একটা নোটস লিখেছে। রিদিতা নোটসটা দেখে। নোটস দেখা মাত্রই রিদিতা টলতে থাকে। নোটসের লেখাগুলো অবিকল প্রায় সুব্রবের হাতের লেখার মতো। রিদিতা টলমলে চোখে। আমি তো ভেবেছি যে আমিই তার প্রতি ক্রাস্ট, কিন্তু সে আগে থেকে আমার উপর ক্রাস্ট। ফাইনালি আই গট মাই ড্রিম বয়। আজ আমি খুব খুশি দোস্ত, খুব। মিথিলা রিদিতাকে জড়িয়ে ধরে। রিদিতার সবকিছু এলোমেলো হয়ে আসে। শুভ্রব, মিথিলার ড্রিম বয় তো শুভ্রব। শুভ্রব মিথিলা একে অপরকে ভালোবাসে। রিদিতার মনে পড়ে যায় ভার্সিটিতে বৃষ্টিতে ভেজার সেই দিনের কথা, যেখানে মিথিলা বলেছিল কেউ তার মন চুরি করেছে। সেদিন বাসার ছাদেও বলেছিল এ ভার্সিটির কেউ সে। শুভ্রব প্রায় প্রায় জিজ্ঞেস করত মিথিলার কথা, তাহলে কি ওরা দুজন দুজনকে ভালোবাসে? আর রিদিতা কিনা নিজের বেস্ট ফ্রেন্ডের পছন্দের মানুষের উপর নজর দিয়েছে। রিদিতার নিজের উপর খুব ঘৃণা পাচ্ছে। ছি, তাহলে এতদিন সব কি ছিল? আর ওই চিঠি, শুভ্রবের অভিব্যক্তি, চাহনি, এসব কি তাহলে ফ্ল্যাট ছিল? রিদিতা কিচ্ছু ভাবতে পারছে না, সব এলোমেলো লাগছে। তার শরীর কাঁপছে। এমনিতেই সে মেন্টাল ব্রেক ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মাথায় কিচ্ছু খেলছে না। কি সত্যি কি ভুল তা তার মাথায় আসে না। সব বিবেচনা করলে তো এটাই মনে হয় যে শুভ্রব মিথিলার মধ্যে প্রেম চলছে। তাহলে শুভ্রব কি এতদিন রিদিতাদের উপর দয়া করেছে নাকি ফান করেছে? রিদিতার খুব কান্না পাচ্ছে। নিজেকে কোনো রকম আটকে মিথিলাকে বলে, শুভ্রব মিথিলা একসাথে এভাবে? তোর মনের ইচ্ছা পূরণ হয়েছে, আমি খুব খুশি দোস্ত। তুই অনেক অনেক খুশি থাকে, এটাই চাই আমি। আচ্ছা শোন না, আমার শরীরটা খারাপ লাগছে, আমি বাসায় যাব। তোর খারাপ লাগছে? আগে বলবি তো, চল। না, তোর যাওয়া লাগবে না, তুই থাক এখানে, সময় দে তাকে, আমি আসি। রিদিতা কোনো রকম মিথিলাকে পাশ কাটিয়ে চলে যায়। দ্রুত রিস্কা নিয়ে বাড়ির পথে। রিস্কায় হুড উঠিয়ে ডুকরে কেঁদে ওঠে। শুভ্রবকে এই মুহূর্তে তার চিটার প্রতারক বলতে ইচ্ছে করছে। নিজের বেহায়া চিন্তা ভাবনাগুলোর জন্য নিজের প্রতি ঘৃণা হচ্ছে খুব তার। শুভ্রবকেও বা দোষ দেয় কিভাবে? সে তো কোনোদিন বলেনি ভালোবাসার কথা। যা ভেবেছ তো রিদিতাই ভেবেছে। ছি, নিজেরই বেস্ট ফ্রেন্ডের পছন্দের মানুষের দিকে নজর দিয়েছে রিদিতা। শুভ্রব মিথিলার দিকে আসে। রিদিতা ছিল না, কোথায় গেল? ভাইয়া, ওর নাকি শরীর খারাপ লাগছিল, তাই চলে গেছে। শরীর খারাপ? ওকে অবশ্য অনেকটা বিধ্বস্ত লাগছিল। কি যে হলো ওর। কি রে, তুই আমার জানের সাথে কি করছিস শুভ্র? তুই বেশিক্ষণ থাকিস না, পরে দেখবো আমরা প্রেমের নৌকা তোর ঘাটের দিকে ফিরেছে। দোস্ত, তুই যা কামাল করলি নতুন ভাবির উপলক্ষে, আজ আমরা তো একটা ট্রিট ডিজার্ভ করি বল। আমাদের লাজুক সাদাব ভাই অবশেষে তার মনের কথা জাহির করেছে। ট্রিট তো মামা তোমারটাও পাই, অতই ভাবির সাথে তোমার প্রেম তো জমজমাট। এবার অপেক্ষা আমাদের সেই কাঙ্ক্ষিত ভাবির। কি শুভ্র, কবে হচ্ছে? শুভ্রবকে একটু চিন্তিত লাগছে। ওর মনটা খসখস করছে। রিদিতার কি সিরিয়াস কিছু হয়েছে? আচ্ছা, রিদিতা কই গেল রে? ও কে না দেখলে ক্লাসের দিকে গেল। ওর নাকি শরীর খারাপ লাগছে, তাই চলে গেল। আর ওর ওপর দিয়ে যা যাচ্ছে, তবে আমি প্রথমে
তবে প্রথমে আমি অনেক বড় ঝটকা খেয়েছিলাম। সাদাব ভাইকে দেখে তো ফার্স্টে শুভ্র ভাই মনে করেছিলাম, সেম শার্ট থেকে ভালো মতো খেয়াল করে দেখি ওটা সাদাব ভাই। আপনারা দুইজন প্রায় কিছুটা সিমিলার, বিশেষ করে ফ্রেশের গঠনে মনে হয় যেন আপনারা জমজ। আপনারা সিমিলার তবে একরকম নন, চেহারার আদলে কিছুটা মিলে। তুই ঠিক বলছিস, দূর থেকে তাই মনে হয়। আমাদের ভার্সিটির নিউ কাপল সাদাব মিথিলার জন্য ফুলের শুভেচ্ছা। এবার চল, সাদাব আমাদের ট্রিট দিবি। সবাই সাদাব আর মিথিলাকে বগল দাবা করে নিয়ে ট্রিট নিতে একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু শুভ্রব যায় না। তার মাথায় ঘুরতে থাকে হৃদিতাকে নিয়ে চিন্তা। হৃদিতা বাসায় যেয়ে নিজের রুমে যেয়ে দরজা লাগায়। তার মাথা ঘুরতে থাকে, হাত পা টলতে থাকে, তার চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে। হৃদিতার সব কিছু এলোমেলো হয়ে আসে, সে কিছুই বুঝতে পারছে না। তবে কি সে কোনো খেলার গুটি ছিল? সে তো কারো কোনো ক্ষতি করেনি, তাহলে সে কি করে কারো প্ররোচনায় পড়ে সেদিকে পা বাড়ালো? কেন অন্ধের মতো বিশ্বাস করলো? ছি, সে কি বোকা! নিজের প্রতিনিধি তার খুব ঘৃণা হচ্ছে, খুব। সব কি তাহলে দয়া ছিল? সে কি দয়ার দান? নিজেকে বড্ড ছোট লাগছে হৃদিতার। শুভ্র কি তার সাথে মজা করলো? সব কি কোনো খেলা ছিল? ছি, হৃদিতাকে কি খুব সস্তা মনে করে সে? তাহলে কেন হৃদিতার মনে নিজের জন্য জায়গা করলো? সে কি আবার ঠকে গেল? রাগে দুঃখে হৃদিতা নিজের চুল টেনে ধরে, সবকিছু এলোমেলো করে দেয়। দয়া করলো কেউ ওকে? অবশ্য দয়াই তো নিয়ে এসেছে এতদিন সে। এসব ভাবতে ভাবতে হৃদিতা বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। বিকেলে শুভ্রব হৃদিতাদের বাসায় যায় আরাফকে পড়াতে। শুভ্রবের চোখ জোড়া হৃদিতাকে খুঁজছে। হৃদিতা ভার্সিটি থেকে এই যে দরজা লাগিয়েছে আর খোলেনি। আরাফ, হৃদিতা কি দুপুরে খেয়েছিল? না, ওর নাকি মাথা ব্যথা। সেই যে এসে দরজা লাগিয়েছে, এখনো খুললো না। বুঝি না কি হয়েছে ওর, ইদানিং তো আরো চুপচাপ থাকে। কিছু হয়েছিল কি আন্টি? জানি না বাবা, ভার্সিটি থেকে এসেই দরজা দিয়েছে। তখনই হৃদিতার ধাম করে দরজা খুলে বেরিয়ে আসে। মা, তোমার সমস্যা কি? আমি চুপ থাকলেও তোমার সমস্যা, কথা বললেও সমস্যা। আমি কি আমার নিজের মতো থাকতে পারবো না? এত অভিযোগ কেন তোমার আমায় নিয়ে? অসহ্য হয়ে গেছি আমি, বোঝা হয়ে গেছি। একটা বাইরের মানুষের সামনে আমাকে এভাবে ছোট করছো কেন? কি হয়েছে তোর? তুই কাকে বাইরের মানুষ বলছিস? বেয়াদব মেয়ে, মেরে মুখ ভেঙে দেব আমি। লায়ক হয়ে গেছো বেশি। এত রাগ কিসের? তোমার কি বলো ভেবে বলো না। হৃদিতার রাগ দেখিয়ে ভেতরে চলে যায় আর আবারও জোরে দরজা লাগায়। শুভ্র পুরোটা সময় চুপ করে হৃদিতার দিকে তাকিয়েছিল। ও দেখছিল জাস্ট। এই মেয়ের কি হলো হঠাৎ? আন্টি আপনি চিন্তা করবেন না, ওর হয়তো মন খারাপ। বাবা, তুমি কিছু মনে করো না ওর কথাই। মেয়েটার যে কি হলো। না আন্টি, আমি কিচ্ছু মনে করিনি। রাতে হৃদিতা অনলাইনে নিউজ ফিড স্ক্রল করছিল। শুভ্রব ওকে স্টক করছিল ওর অ্যাক্টিভিটিগুলো। তখনই মিথিলা হৃদিতাকে মেসেজ দেয়। ঋতু, কি করিস? কিছু না। তোর কি মন খারাপ? না। কি হয়েছে তোর? বললাম তো কিছু না। তোর কথা থাকলে বল, না হলে চুপ করে থাক। তোর বিএফ এর কাহিনী বল, কিভাবে প্রপোজ করলো? আমার ফোনে একটা মেসেজ আসে, বলা হলো কার্জনের দিকে যেতে, সবাইকে ডাকা হয়েছে। ভাবলাম হয়তো অথই বা রাহার নাম্বার। আমি সেখানে যেতেই দেখি সে গোলাপের তোড়া হাতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হাঁটু কেড়ে বসে পড়ে, ফুলের তোড়াটা দিয়ে আমার প্রপোজ করে। আমার তখন যে কি খুশি লাগছিল। আমি ওকে অনেক ভালোবাসি। আমার সাথে টুকটাক মেসেজে কথা হতো। বুঝতেই পারিনি যে সে অলরেডি ইন লাভ উইথ মি। তবে আমি খুব খুশি দোস্ত। বাহ, ভালো তো। কবে বিয়ে করছিস তোরা? আরে ধুর, আগে তো প্রেম করি কিছুদিন, তবে ভেরি সুন আমরা বিয়ে করব। যাক, ভালোই। তুই সবসময় খুশি থাক। ভালোবাসার মানুষের ভালোবাসায় চির সোহাগী হ। আমার না মাথা ব্যথা করছে, আমি ফোনটা রাখি, কাল কথা হবে। হ্যাঁ। তারপর হৃদিতা অফলাইন হয়ে যায়। সে কাঁদতে থাকে। সে আবারও ঠকে গেল। মানুষ কেন ওকে ঠকায়? হৃদিতার রাগে কষ্টে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। কথা হলো? না ভাইয়া, ও কিছুই বললো না, শুধু বললো মাথা ব্যথা, হয়তো অনেক আপসেট।
বেশ কয়েকদিন হৃদিতা শুভ্রবকে খুব ইগনোর করে, ভার্সিটিতেও আসে না, সবসময় রুম বন্ধ করে থাকে। দেখা হলে না দেখার মতো করে হেঁটে চলে যায়, যেন সে ইহজগতে শুভ্রব নামের কারোর সাথে পরিচিত না। হৃদিতার এমন ব্যবহারে শুভ্রব পাগল প্রায়। হৃদিতাকে দেখার জন্য বাড়ির বারান্দার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো। আরাফকে পড়াতে যেয়ে হৃদিতার রুমের দরজার দিকে নিষ্পদক চেয়ে থাকতো। এমনকি হাজারটার রং নাম্বার দিয়ে ফোন করত, শুধু হৃদিতার গলার শটটা শুনবে বলে। যতবারই ফোন দিয়েছে ফোন সুইচ অফ। হৃদিতা নিজেকে শুভ্রবের থেকে আড়াল করে রাখে, যা শুভ্রবকে ব্যথা দেয়। শুভ্র, তোকে ইদানিং খুব ডিস্টার্ব লাগছে, এনি প্রবলেম? হৃদিতা ইদানিং আমাকে ইগনোর করছে। ওর চোখে বিষণ্ণতা দেখি আজকাল। কি করেছি আমি যে আমাকে সে এত অবহেলা করছে? আমি কিছুই বুঝতে পারছি না। কথা বলতে চাইছি তাও বলছে না। আইডি ডিসেবল, নাম্বার বন্ধ। বাসায় গেলে দেখি রুমে দরজা বন্ধ করে থাকে। কি হয়েছে ওর? আমি কি কোনোভাবে ওকে কষ্ট দিয়েছি? সেটাও বোধগম্য হচ্ছে না। ও মেবি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব। সময় দে, মন ভালো হলে ঠিক হয়ে যাবে। কেন জানি মনে হচ্ছে আমার জন্য কষ্ট পাচ্ছে। ওর চোখের ভাষা আমি বুঝি। আরে ওই তো হৃদিতা। হৃদিতা বেশ কয়েকদিন ভার্সিটি যায়নি, আজ পরীক্ষার জন্য না পারতে এসেছে। হৃদিতাকে ভার্সিটিতে দেখে ছুটে আসে মিথিলা। কিরে, এতদিন কোথায় ছিলি? কোনো খোঁজ খবর নেই। ছিলাম নিজের মতো। তখনই সাদাব পাশ থেকে জিজ্ঞেস করে, কি খবর মিস তেজস্বিনী? কোথায় ছিলে এতদিন? ছিলাম বাসায়, পড়াশোনা নিয়ে বিজি ছিলাম। আমরা ভাবলাম নিখোঁজ টিখোঁজ হয়ে গেলে কিনা। সাদাব হৃদিতা কথা বলছিল। শুভ্রব হৃদিতার দিকে অসহায়ের মতো তাকিয়েছিল। কত আকুতি তার ওই চোখে, কত রাত না ঘুমানো আছে সে। রক্তলাল চোখে হৃদিতাকে গিলছে সে। আচ্ছা ভাইয়া, আমি আসি তাহলে, পরীক্ষার সময় হয়ে গেছে। হৃদিতা পরীক্ষার হলে চলে যায়। পরীক্ষা শেষে অথই আর রাহার সাথে হৃদিতা বসেছিল। মিথিলার এক্সাম এখনো শেষ হয়নি। রাহা আর অথই কোনো রকম লিখে বের হয়েছে। হৃদিতার পরীক্ষার মাঝখানে শরীর খারাপ করছিল, বমি পাচ্ছিল, তাই আর এক্সাম দিতে পারেনি। রাহা আর অথই জোর করে বসিয়ে রেখেছে। রাহা, ইদানিং খেয়াল করেছিস শুভ্রম ভাইকে খুব ডিস্টার্ব লাগে, কেমন গম্ভীর হয়ে থাকে, কেমন একটা দেবদাস দেবদাস ভাব, কিন্তু তবুও যেন তাকে হ্যান্ডসাম লাগছে। ইস, তুই দেবদাস লুকে আই এম ক্রাস্ট ভাই। দুলা ভাই লাগে বেয়াদব, আর ইমতিয়াজ ভাই থাকতে অন্য কোথাও নজর দেশ বেত্তমিজ। শুভ্রম ভাই 10 বাচ্চার বাপ হয়ে গেলেও আমি ক্রাশই থাকবে। তোরা থামবি? কখন থেকে এক পেঁচাল, অসহ্য লাগছে এখন। হৃদিতা রেগে মেগে চলে যায়। অথই রাহা অবাক হয়ে হৃদিতাকে দেখতে থাকে। কি বুঝলি? বুঝলাম রোমিও জুলিয়েটের মান অভিমান চলছে। হৃদিতা ভার্সিটি থেকে সোজা বাসায় চলে যায়। বাসার কাছে যেতেই 5 তলার আর 4 তলার ভাড়াটিয়াদের কথা শুনতে পায়। আরে, ছেলেটা শুনেছি খুব বড় লোক, তাই হয়তো মামি মিলে হাত করার চেষ্টা করছে কোনোভাবে মেয়েকে গুছিয়ে দেওয়ার জন্য। শুনেছি ছেলে নাকি পড়াতে আসে। আরে রাখো ওসব, আমরা কি বুঝি না নাকি? আজকাল ভার্সিটিতে পড়ুয়া মেয়েগুলো কি ভালো নাকি? হয়তো এই ছেলের সাথেই এই মেয়ের কোনো লাইন ঘাট আছে, না হলে কি শুধু শুধু এত কিছু করে নাকি? দিন দিন এসব নোংরামো আর মানা যায় না। আমার মেয়েদের পড়াতে দিয়েছি, ভাবছি মানা করে দেব। কথাগুলো হৃদিতার কানে বিঁধছিল। এরা দুজনেই হৃদিতার স্টুডেন্টের মা। হৃদিতার ঘেন্না লাগছিল এসব কথায়। হৃদিতা চুপ করে থাকে না, সে জবাব দেয়। আন্টি, আপনারা কারো ব্যাপারে না জেনে কোনো মন্তব্য করতে পারেন না। আর অন্যের ঘরে কি হচ্ছে না হচ্ছে তাতে কান পাতা উচিত না একদমই। আপনারা যদি এমন হন, নিজের সন্তানকে কি শেখাবেন? এত নিচু মানসিকতা আপনাদের, ছি। আমাকে তো আপনারা চেনেন, ছোট থেকে একবারও বিবেকে বাতো না এই মিথ্যে অপবাদ দিতে। আর আন্টি, আমি আজ থেকে আর আপনাদের মেয়েকে পড়াবো না। আমার এই মাসের স্যালারিটা দিয়ে দেবেন। মহিলা দুজন কথা বলার ভাষা পায় না, মাথা নিচু করে রাখে। হৃদিতার রাগে গা রিড়ি কষে। কেন সে এত এত বদনাম মাথায় নেবে? কেন সে এত কিছু সহ্য করবে? সে অতিষ্ঠ, এত মানসিক টানাপড়নে আর নিতে পারছে না। শুভ্র বিকেলে বাসায় আরাফকে পড়াতে আসে। শুভ্রকে দেখে হৃদিতা আসে কথা বলার জন্য। ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো। আপনি আর আসবেন না। লোকজন নানা রকম কথা বলে। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের সমাজ বুঝে চলতে হয়। আমার বাবা নেই বলে আমরা কোনো অনৈতিক কিছু করি না। আমরা সম্মানের সাথে কাজ করে খাই। আমাদের কাছে আমাদের সম্মানটাই সবার আগে। আই হোপ আপনি বুঝতে পেরেছেন।
আর এখন আমাদের এত সামর্থ্য নেই যে আরাফকে এক্সট্রা টিচার দিয়ে পড়াবো, তো আপনি আর না আসলে ভালো হয়। কথাটা শুভ্রবের খুব গায়ে লাগে। আমাকে টাকার কথা বলছো? হাহ, হাস্যকর। তোমার এতটুকু তো ধারণা হয়েছে নিশ্চয়ই যে আমি টাকার জন্য পড়াই না। শুভ্রবের টাকার সংকট নেই। আমি জানি আপনার টাকা পয়সা মান সম্মানের অভাব নেই, কিন্তু আমাদের তো আছে। আপনাকে ওভাবে বলতে চাইনি। মা বাসায় নেই, আরাফও নেই, আমি একা। সো আপনি যদি এক্ষুনি চলে যান ভালো হয়, নইলে আবার কেউ ভুলভাল কিছু বলে দিবে। ওকে ফাইন, আমি আর আসবো না, আমি যাচ্ছি। ভালো থেকো। খুব সমস্যা করে দিলাম তোমার, আশা করি আর সমস্যা হবে না। শুভ্রব কিঞ্চিত অপমানিত বোধ করে, কিন্তু সবচেয়ে বেশি রাগ হয় তার। জোরে স্পিডে গাড়ি চালিয়ে বাসায় যায়। রাখতে রাখতে নিজের রুমে যায়। শুভ্রবের এই রাগে সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা তো জানে শুভ্রব রাগলে কতটা ভয়ঙ্কর হয়ে যায়। শুভ্রব নিজের রুমে যে ইচ্ছে মতো ভাঙচুর করতে থাকে। কাচের গ্লাস, ড্রেসিং টেবিলের আয়না সব ভাঙতে থাকে। একটা কাচের টুকরো হাতের মুঠোয় নিয়ে হাতে চেপে ধরে নিজেকে আঘাত করে। হাত দিয়ে রক্ত বেরিয়ে পড়ে। সব ভেঙে চুরিয়ে সেই শান্ত হয়ে ফ্লোরে বসে। চোখ লাল হয়ে আছে, লাল লাল চোখে পানি টলমলো করছে। হৃদিতা কেন তাকে এমন শাস্তি দিচ্ছে? তার দোষটা কি? সে যে পারছে না আর সহ্য করতে। তার ভেতরটা দহনে দগ্ধ হয়ে যাচ্ছে। শুভ্রব শান্ত হতেই ওর বাবার রুমে আসে। হোয়াট হ্যাপেন মাই সান? বাবা, ও আমার সাথে ঠিকভাবে কথা বলছে না, আমাকে ইগনোর করছে। ও কোনো কিছু নিয়ে খুব কষ্টে আছে। ওর দেওয়া প্রতিটা কষ্টে আমি শেষ হয়ে যাচ্ছি। শি হার্ট মি টুডে, শি হার্ট মি। হাউ ডিয়ার শি! আমার ছেলেকে অবজ্ঞা করে? কার এত সাহস? মেয়ে না মানলে বাপ বেটা মিলে তুলে আনবো। শুভ্রবের মা শুভ্রবের পাশে এসে বসে। শুভ্রম বাবা, ভালোবাসায় ধৈর্যশীল হতে হয়। তুমি তাকে বোঝার চেষ্টা করো, নিশ্চয়ই তার কিছু হয়েছে। তুমি যদি নিজেকে আঘাত করো তাহলে তাকে আঘাত থেকে কি করে বাঁচাবে? ও ঠিক বুঝতে পারবে তোমার ভালোবাসা। তুই নিজেকে আঘাত করলে যে আমার খুব কষ্ট হয় শুভ্র। মাকে কষ্ট দিতে ভালো লাগে না রে। তোর বিন্দুমাত্র আছে আমি যে কেঁপে উঠি বাবা। তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। ভালোবাসতে গেলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব সহ্য করতে হবে। তবুও ভালোবাসার মানুষকে সবটা দিয়ে আগলে রাখতে হবে। ভালোবাসা হলো বিষের সুরা, এতে মৃত্যু নেই, কিন্তু দহন অনন্তকালের। মাই সান, শি ইজ এ লাকি গার্ল, আই মাস্ট সে। কিন্তু সে আমার ছেলেকে এত কষ্ট দিচ্ছে, এটা কিন্তু ভারী অন্যায়। বেশি জেদ করলে তুলে নিয়ে আসবি। হ্যাঁ, তোর বাপ দাদারা তো কিডন্যাপের বংশ, তারা এসবে এক্সপার্ট। বংশ পরম্পরা? ইস, কি করেছিস কি হাতের অবস্থা দেখি, ব্যান্ডেজ করে দে বাবা। সব কিছুতে তাড়াহুড়ো করতে নেই, জোর খাটাতে নেই। মেয়েদের মন ফুলের মতো নাজুক, তাকে সুন্দর করে যত্ন করতে হয়। তোমাকে সময় দিতে হবে। সানায়া দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। কি হলো, তুই কাঁদছিস কেন? তোমার দুঃখ দেখে। তো কাঁদার কি আছে? তোমার কষ্ট হলে আমারও খুব কষ্ট হয় ভাইয়া। ভাবিকে আমি কখনো ক্ষমা করব না, সে তোমাকে কষ্ট দিয়েছে। শুভ্রব ওর মা, বোন আর বাবাকে জড়িয়ে ধরে। তার পরিবারের মানুষগুলো এত সরল কেন, এত ভালো কেন? তারা এই পরিবারই তো তার শক্তি। রাত 10টা। হৃদিতা বারান্দায় দাঁড়িয়ে রাতের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। বিকেলে শুভ্রবকে বলা কথাগুলোর জন্য তার কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও এটা তো করতে হতোই। শুভ্রবকে সে দোষ দিতে পারে না, কারণ শুভ্রব কোনোদিনও বলেনি ভালোবাসার কথা নিজ মুখে। তবে হৃদিতা শুভ্রবের চোখে দেখতে পেত ভালোবাসা। হয়তো এটা তার ভুল ধারণা ছিল। সে কি বোকা? মনটা আজ বেশ ক্লান্ত, আর এই মানসিক টানাপোড়েন নেওয়া যাচ্ছে না। একটু শান্তি দরকার। রিদিমা। হ্যাঁ মা, বলো। কি হয়েছে? মাকে বলবি না? এত কষ্ট কিসের আমার মেয়ে? হৃদিতা ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। হৃদিতার মাও মেয়েকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। আমি খুব খারাপ, তাই না? খুব লোভী, তাই না? কেউ কিছু বলেছে তোকে? না। আমার মেয়ের মতো ভালো আর কেউ আছে নাকি, যে নিজের জীবনে এত সংগ্রাম করে? সে কি লোভী হয়? না তো। যে অন্যের জন্য ভাবে, অন্যের মঙ্গল নিয়ে চিন্তা করে, তারা কখনো লোভী হয় না রে মা। তারা হয় ত্যাগী।
মা আমি অনেক ক্লান্ত, আমার একটু শান্তি দরকার। আয় মা, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হৃদিতা ওর মায়ের কোলে মাথা রাখে। হৃদিতার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। তুই শুভ্রবকে আসতে মানা করেছিস? হ্যাঁ। কেন? শুভ্রব কি তোকে কিছু বলেছে? না, আশেপাশের লোকজন নানা রকম কথা বলছে, এতে ওনার আর আমাদের সম্মানহানি হচ্ছে, তাই মানা করেছি আমি। লোকের কথা ধরতে আছে? তাদের কাজ হলো লোককে নিয়ে সমালোচনা করা। ছেলেটা আমাদের জন্য অনেক কিছু করেছে, আমরা ওর কাছে ঋণী। আর আরাফ ওর কাছেই পড়তে চাচ্ছে। ও ভীষণ রেগে আছে তোর ওপর। আমি জানি না মা, তুমি যা ভালো বোঝো করো। শুভ্রব কাটা হাতে গিটার বাজাচ্ছিল। তার হাত থেকে রক্ত ঝরছে অবিরত, রক্তে ভেসে যাচ্ছে তার গিটার। সেদিকে তার ইয়াত্তা নেই, কিন্তু শরীরের জখমের চেয়েও মনের জখম যে খাদের চেয়েও বেশি গভীর। শরীরের জখম তো সেরে যায়, কিন্তু মনের জখম, শুভ্রবের হৃদয় যে জখম থেকে জখমিত হচ্ছে, সে খবর কে রাখে? কিসের শাস্তি পাচ্ছে সে? শুভ্রব চোখ বুজে আছে, তার আখি যুগলে ভেসে উঠেছে শুধু একজন প্রিয়সী হৃদয় ব্যাকুল করা মায়াবী চোখ। শুভ্রবের ফোনটা বেজে ওঠে। শুভ্রব ফোনের রিংটনে চমকে উঠে ফোনের দিকে তাকাতেই আশাহত হয়। সে যাকে ভেবেছিল সে না। শুভ্রব ফোনটা রিসিভ করে। শুভ্রব, কালকে চল আমাদের সাথে। কোথায়? পদ্মার পাড়ে। সাথে কি যাবে? মিথিলা। তোদের সাথে আমি যে কি করব? তোরা যা। কি আর কি করবি? খাবি দাবি ঘুমাবি আর আমাদের প্রেম দেখে হিংসে করবি? অন্যের প্রেম দেখার ইচ্ছে নেই। তুই তো এখনই হিংসা করছিস রে। তুই থামবি? আমার অনেক কাজ আছে। কি কাজ তা তো আমি জানি। তোর গান ছাড়া তো আমাদের প্রেম জমবে না। তোরা যা, আমি বিজি। আর আমি আহামরি গাই না, আমাকে বিরক্ত না করে ফোন কাট। গান দিয়ে সবাইকে পাগল করে রাখছো। মেয়েরা তো গান মানেই শুভ্রব শুভ্রব জপে। চারিদিকে তোমার শুভ্রবের চারিদিকে তোমার ভ্রমরের ছড়াছড়ি। আমার প্রেমিকাও সেই তলে। তার আবদার পদ্মার পাড়ে যাবে, ক্যাম্পফায়ার করবে, সাথে থাকবে তুই আর তোর গান। তার আবদার প্রেমিক হয়ে তা তো খণ্ডাতে পারি না। একটা সাউন্ড বক্স নিয়ে যা, তারপরে গান শোনা। গায়ক বন্ধু যখন আছে তখন সে না হয় সাউন্ড বক্সের প্রক্সি দেবে। থাম তো। কিসের থাম? আমার ভাবিও আসছে, সে একা হয়ে যাবে না তোকে ছাড়া। তোর ভাবির সাথে আমার কি? ডেট ফেল কিছু খেয়েছিস কি? এ ভাবি সেই ভাবি নয়, আমাদের বিশেষ ভাবি, আমাদের হৃদিতা ভাবি। দেখা যাক। ধরে নেব তুই আসছিস। হৃদিতার কথা বলতে না বলতেই রাজি হইছস, শালা মির্জাফর। না, তোর রিকোয়েস্টে। বুঝি। রাত 12টা। হৃদিতা বসে বসে তার ডায়েরি লিখছে, যা সে সব সময় করে। তার জীবনের ছোট বড় ঘটনা সে লিখে রাখে ডায়েরি নামক স্মৃতির পাতায়, যেখানে স্থান পেয়েছিল শুভ্রব নামের অনুভূতিগুলো, যেখানে শুভ্রবকে নিয়ে তার ছোট ছোট অনুভূতিগুলো সে লিখে রাখত খুব সন্তর্পণে। আজও লিখছে, সুখের স্মৃতি নয়, তার অভালোবাসার বিষণ্ণ স্মৃতি। শুভ্রব, আজ আর নিজেকে আটকে রাখতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে। কেন করলেন শুভ্রব আমার সাথে এমনটা? কেন? আপনি একটা প্রতারক। কিন্তু দেখুন না, আপনাকে আমি তা বলতেও পারছি না, মুখে আটকাচ্ছে আমার। চাইলেও কোনোদিনও বলতে পারবো না, কারণ আপনি আমার মনে আপনার যে প্রতিচ্ছবিটা গেঁথে দিয়েছেন সেটাকে আমি অপমান করতে পারবো না, কোনোদিনও না। আমি আপনাকে ভুলতেও পারবো না, আবার ধরে রাখতেও পারবো না। আমি খুব গোপনে ভালোবেসে যাব আপনাকে। আমি অনেক চেষ্টা করেছি ভুলে যাওয়ার, কিন্তু আমি পারছি না। আপনার প্রতি আমার অনুভূতি কিছুতেই লাঘব করতে পারছি না আমি। মন কি আর নিয়ন্ত্রণ করা যায়? মন তো মনই, কখন কাকে কিভাবে ভালোবেসে ফেলবে বোঝা দায়। আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু তা কোনোদিনও আপনার জানা হবে না, কারণ আপনি তো আমার নন। হয়তো আমি ভুলছিলাম, ভেবেছিলাম আপনিও আমায় ভালোবাসেন, কিন্তু না, আমার সব ধারণাকে ভুল প্রমাণ করে দিলেন আপনি। আপনি হলেন বিষের মতো, আর সেই বিষ তো আমি স্বেচ্ছায় সেবনও করেছি, যার বিষক্রিয়ায় আমি ছটফট করছি শুধু, যা ধীরে ধীরে আমায় ভেতর থেকে শেষ করে দিচ্ছে। কেন এলেন ঝড়ের মতো আমার জীবনে, আর ভেঙে গুড়িয়ে কেন দিলেন আমায়? আমি ভালোবাসি আপনাকে শুভ্র, অনেক অনেক ভালোবাসি আমি আপনাকে। আপনি আমার গোপন ভালোবাসা।
হৃদিতা ডায়েরিটা অফ করে মুখ চেপে ডুকরে কাঁদতে থাকে। তার কোনো কিছুই ভালো লাগছে না, ছটফট লাগছে, মনে হচ্ছে সব ছেড়ে দূরে হারিয়ে যেতে, তাহলে যদি শান্তি মেলে। সকাল সকাল মিথিলা এসে হাজির হৃদিতাদের বাসায়। হৃদিতা ফ্রেশ হয়ে এসে মিথিলাকে ওর টেবিলের সামনে বসে থাকতে দেখে অবাক হয়। এত সকালে সে কল্পনা করেনি। তুই এত সকালে? তোর সাথে কাজ আছে। কি কাজ? রেডি হ। কেন? ঘুরতে যাব। এখন? শোন, আজ আমি আরো প্ল্যান করেছি ঘুরতে যাব। তুইও যাবে আমার সাথে, চল। ও না, আমি যাব না, ভালো লাগছে না। আমি এত কিছু জানি না। আন্টিকে বলা হয়ে গেছে যে আজ আমাদের ক্লাস ল্যাব অ্যাসাইনমেন্ট আছে, দেরি হবে আসতে। আমি কিচ্ছু শুনবো না, তুই যাবি ব্যাস। যা রেডি হ, আমি ব্যাগে করে শাড়ি এনেছি, তুইও পর। হৃদিতা মিথিলার জোড়াজুড়িতে রাজি হয়। দুজনে তৈরি হয়ে নেয়। হৃদিতা লাল সাদার মিশ্রণের একটা শাড়ি পরে, সাথে কপালে ছোট্ট লাল টিপ, চোখে হালকা কাজল, তার লম্বা দীঘল কালো চুলগুলো ছেড়ে দেয়। মিথিলা আর হৃদিতা এলাকার মোড় থেকে খানিকটা দূরে গিয়ে সাদাফদের জন্য অপেক্ষা করছিল। অপরদিকে সাদাফ গাড়ি নিয়ে অপেক্ষা করছে শুভ্রবের বাড়ির সামনে। শুভ্রবের পরনে হোয়াইট শার্ট ও ডেনিম জিন্স, হাতে সিলভার কালারের ঘড়ি, চুলগুলো কপালে পড়ে আছে, তার নীল বর্ণ চোখগুলো লাল হয়েছে। বাহ দোস্ত, আজ তোকে দারুণ হ্যান্ডসাম লাগছে। তুই না গেলে পদ্মা নদীও যেন হাহাকার করতো। সকাল সকাল বাজে কথা বলা বন্ধ কর। সে আসছে বলে সুরসুর করে চলে এলি। বন্ধুর কোনো মূল্য নেই। আমি কারোর জন্য আসিনি। যার জীবনে আমার কোনো অস্তিত্ব নেই তার জন্য কেন যাব? ও কি এখনো যোগাযোগ বন্ধ করে রেখেছে? চল, দেরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সাদাফের গাড়ি এসে দাঁড়ায় ওদের সামনে। গাড়ি থেকে সাদাফ ও শুভ্রব দুজনেই নেমে আসে। শুভ্রব আর হৃদিতার চোখাচোখি হয়। শুভ্রবের দৃষ্টি শান্ত কিন্তু বিষণ্ণ। সে চোখে হৃদিতাকে গিলে খাচ্ছে শুভ্রব, আর হৃদিতা মুখ ফিরিয়ে আছে অন্যদিকে। তার শুভ্রবের দিকে তাকাতে ইচ্ছে করছে না, সে দুর্বল হতে চায় না। কি খবর হৃদিতা? তোমাকে তো আজকাল দেখা যায় না, কোন গুহায় লুকিয়ে থাকো? স্টাডিতে ফোকাস করছি তো, বেশি বের হই না। পড়ালেখার বাইরেও একটু ফোকাস করো, আশেপাশে কত কিছু আছে ফোকাস করার মতো। মানে চলো, দেরি হচ্ছে। ওরা চারজন রওনা হয় মাওয়া ঘাটের উদ্দেশ্যে। শুভ্রব গাড়ি চালাচ্ছে, হৃদিতা ও মিথিলা পেছনের সিটে বসে আছে। মিথিলা সাদা ফোনে ফোনে টেক্সটিংয়ে প্রেম করছে। হৃদিতা বিষণ্ণ হয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সামনের চুলগুলো বারবার মুখে এসে পড়ছে, চোখ দুটো ছলছল করছে। শুভ্রব গাড়ির মিররে হৃদিতাকে দেখে যাচ্ছে। প্রেয়সীর ব্যাকুল ছলছল চোখ শুভ্রবের হৃদয়ে ঝঞ্ঝরের মতো বিচ্ছে। এত কি যাতনা তার প্রেয়সীর হৃদয়ে! এ যাতনা, এ বিরহের কারণ কিসে? আষাঢ় মাসের আকাশে কখনো রোদ তো কখনো হালকা মেঘ জমেছে। গরম পড়লেও এ সহনীয় মাত্রায় আছে তা বলা বাহুল্য। পদ্মার পাড়ের চারিদিকে শো শো করে বাতাস বইছে। নদীর ঢেউয়ের কলকল শব্দ, পাখিদের কিচির মিচির কণ্ঠ, হিমেল হাওয়া বইছে যা হৃদয় ও শরীরকে এক প্রশান্তি দেয়। সবুজ গাছপালাগুলোকে আরো বেশি সুজলা সফলা হয়ে উঠেছে। নদী আর গগন যেন কোনো অদৃশ্য প্রাণবিন্দুতে মিলে গেছে। তাদের মধ্যে নেই কোনো দূরত্ব ও দৌরাত্ম্য। সাদাফ, মিথিলা, শুভ্রব, হৃদিতা পদ্মার পাড়ের রিসর্টে উঠেছে। রিসর্টের চারিপাশটা বেশ অভিজাত এবং রুচিশীল। অনেকটা পুরনো দিনের মতো করে সাজানো, মনে হবে যেন কোনো পুরনো দিনের ইতিহাসের কোনো এক পুরনো নগরীতে এসেছে। সবকিছু ভীষণ নান্দনিক। রিসর্টটা নদীর গা ঘেঁষে তৈরি করা, রোদ থাকলেও তেমন গরম লাগছে না। নদীর ঠান্ডা বাতাস শীতলতা ছড়াচ্ছে। শুভ্র বারবার আর চোখে হৃদিতাকে দেখে যাচ্ছে। হৃদিতা চোখ ফিরিয়ে নিচ্ছে। হৃদিতা অন্যমনস্ক হয়ে হাঁটতে যেয়ে হোঁচট খেতে যেতেই শুভ্রব ধরে ফেলে। দেখে হাঁটবে তো, কোন খেলা থাকো? আমি ঠিক আছি, বিচলিত হওয়ার মতো কিছু হয়নি। কি ঠিক আছো? হোয়াট হ্যাপেন্ড উইথ ইউ? কিছু না। মানুষকে কষ্ট দিতে তো তোমার খুব ভালো লাগে, আনন্দ লাগে, তাই না? ইচ্ছে করে করো এসব? কি ভাবো নিজেকে? আমি আপনাকে কিভাবে কষ্ট দিয়েছি সেটা তুমি বোঝো? তোমার তো বোঝার মতো মনই নেই। জাস্ট ফরগেট ইট। শুভ্রব রাখতে রাখতে চলে যায়। হৃদিতা স্তব্ধ হয়ে থাকে। শুভ্রবের চোখে যেন আছে অন্য কিছু দেখতে পেল। শুভ্রবের চোখে যেন এক আকাশ সমান অভিমান আর অভিযোগ দেখতে পেল, যা হৃদিতার মনে নাড়া দিয়ে উঠল। হৃদিতা শুভ্রবকে কষ্ট দিয়েছে কিভাবে?
বরং হৃদিতা নিজেই তো কষ্ট পাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শুভ্রব আইস ব্যাগ এনে হৃদিতার পায়ে হালকা ম্যাসাজ করে দেয়। হৃদিতার খুব অস্বস্তি হতে থাকে। মিথিলার সামনে কেন শুভ্রব এত উতলা হচ্ছে তার জন্য। মিথিলা কষ্ট পাবে, সে চায় না তার বোন সমতুল্য বান্ধবীর কষ্টের কারণ সে হোক। থাক, বাকিটা আমি করে নিব। হৃদিতা পা সরিয়ে নেয়। শুভ্র বিস্ময় নিয়ে চেয়ে থাকে। হৃদিতা কি তার স্পর্শ পছন্দ করছে না? এত ঘৃণা করে হৃদিতা তাকে, কি কারণ তার এই ঘৃণার? অপরদিকে শুভ্র হৃদিতার কাণ্ড দেখে সাদাব মিথিলা একে অপরের দিকে তাকিয়ে একটা স্মাইল দেয়। মিথিলা সাদাবকে মেসেজ করে বলে, প্ল্যান তাহলে সাকসেসফুল, এবার আরেকটু চেষ্টা করতে হবে। সাদাব রিপ্লাই করে, আর একটু জোরে ধাক্কা দিলে ভালো হতো, একটা হিন্দি সিনেমা মিস হয়ে গেল। তোমার শুধু ফাজলামি। ফোন রেখে নীরবতা ভেঙে মিথিলা বলে, জায়গাটা বেশ সুন্দর, খুব রিফ্রেশ লাগছে এখানে এসে, তাই না বল ঋতু? শুভ্র, আর রাগ করিস না, চল সবাই নাস্তা করে নিই। হৃদিতা উঠতে যেতেই পায়ে একটু লেগে যায়। শুভ্রব ধরতে যেতেই হৃদিতা মিথিলার দিকে হাত বাড়ায়। দোস্ত আমায় হেল্প কর। হ্যাঁ, আমি হেল্প করছি, চল। ওরা সবাই মিলে রিসোর্টের রেস্টুরেন্টে বসে সাদাব মিথিলাকে চেয়ার টেনে দেয় বসার জন্য। মিথিলাও চেয়ারে বসে। হৃদিতার বিষয়টা একটু অদ্ভুত ঠেকল। সাদাব কেন এত তোষামত করছে যেখানে শুভ্রব নির্বিকার? এটা তো শুভ্রবের দায়িত্ব। সাদাব শুভ্রবের চেয়ারে বসে। হৃদিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে সাদাব বলে ওঠে, এই যে সুন্দরী রমণী, দাঁড়িয়ে কেন? কোমরে ব্যথা নাকি? কোলে বসাতে হবে? তুমি চাইলে সেই ব্যবস্থাও করা হবে। জি না, আমার কোমর ঠিক আছে, আমার কোলে বসার কোনো শখ নেই। মেয়েটা খালি রেগে যায়। আপনি রাগান কেন? শাট আপ বোথ অফ ইউ। তোদের ঝগড়া হলে অর্ডারটা দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মিথিলা কি নিবে বলো? গরম গরম পরোটা, মালাই চার, ডিম ভাজা, সাথে চিকেন কষা। ঋতু, তুই কি নিবি? হৃদিতা একটু বিষণ্ণ হয়ে যায়। শুভ্রব মিথিলাকে জিজ্ঞেস করলেও অথচ তাকে নয়। একটু খারাপ লাগে হৃদিতার। তুই যা নিয়েছিস তাই, তোর আর আমার পছন্দ তো একই। খাবার টেবিলে আসতেই মিথিলার হাতে গরম চায়ের কাপের ছ্যাঁকা লাগে। সাদাব আতকে উঠে জলদি জলদি ঠান্ডা পানি এনে মিথিলার হাতে ঢালে। হৃদিতা এবারও চমকে যায়। বান্ধবীর ব্যথা পেয়েছে তার রিয়েকশন না দিয়ে সাদাবের রিয়েকশন আর শুভ্রবের নির্বিকার অবস্থা দেখে বিস্মিত। হৃদিতার মাথায় কিছু ঢুকছে না। যেখানে রিয়েক্ট করার কথা শুভ্রবের, সেখানে রিয়েক্ট করছে সাদাব। হচ্ছেটা কি? এই ওয়েটার, তুমি দেখে রাখবে তো কাপটা। ইস, হাতটা কিভাবে পুড়লো, কষ্ট হচ্ছে মিথু। আরে তেমন কিছু না, কিন্তু তুমি এভাবে রিয়েক্ট করছো কেন? হৃদিতা এবার মনে হয় বিস্ময়ে হার্ট অ্যাটাক করবে। মিথিলা তো শুভ্রবের সাথে সম্পর্কে, তাহলে সাদাব কেন এমন করছে? আসল ব্যাপারটা কি? হৃদিতা নিজের ভেতরে টানাপোড়েন নিয়ে নাস্তা সারে। তারপর ওরা চারজন মিলে নদীর ধারে যায়। সাদাব মিথিলা নিজেদের মতো কথা বলছে। হৃদিতা পাড়ে দাঁড়িয়ে আছে আর শুভ্রব ডাইসের ওপর বসে আছে, শান্ত চোখে তাকিয়ে আছে নদীর দিকে। শুভ্রব আর হৃদিতা এত কাছে থেকেও দূরে। শুভ্রবের একবার ইচ্ছে করছে যে হৃদিতার সাথে কথা বলতে, তার কি হয়েছে জানতে, কেন এই দেয়াল তুলে রেখেছে সে শুভ্রব জানতে চায়। আর হৃদিতা হাজারো কনফিউশন নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলানোর চেষ্টা করছে যে আসল ঘটনা কি। হৃদিতা নিজের এই দ্বন্দ্ব টিকাতে না পেরে এবার সে মিথিলার সামনে যেয়ে দাঁড়ায়। সাদাব ভাই, আপনার বন্ধু একা বসে আছে, তাকে যে কোম্পানি দিন, আমার মিথিলার সাথে দরকার আছে। বন্ধুর তো বান্ধবী আছে, সে যাচ্ছে না কেন? সাদাব ভাই, ইটস ইম্পর্টেন্ট। ওকে ওকে, আমি যাচ্ছি। সাদাব উঠে যেয়ে শুভ্রবের কাছে যায়। বন্ধু, এভাবে নদীর দিকে তাকাস না, নদীও তোর প্রেমে পড়ে যাবে। তোর আশেপাশে দেখ কত ভ্রমর জমেছে। বাজে বকার জন্য কি তুই এসেছিস? না, হৃদিতা পাঠিয়েছে। না হলে প্রেম রেখে তোর সাথে আড্ডা দেওয়ার শখ আপাতত নেই। কেন? তাদের বান্ধবীদের ইম্পর্টেন্ট বার্তালাপ হচ্ছে। ওহ, মিথি, যা বলবি একদম সত্যি বলবি, পেঁচাবি না, ঘুরাবি না। কি কথা বলো? তুই কার সাথে রিলেশনশিপে আছিস, শুভ্র ভাই নাকি সাদাব ভাই? এটা কেমন কথা? উত্তর দে তুই। আমাকে তুই কার সাথে দেখেছিস? সাদাব ভাইয়ের সাথে। তাহলে আমার প্রেম তো সাদাফের সাথেই। হোয়াট? হৃদিতার চিৎকারে সাদাব শুভ্রব দুজনেই ওদের দিকে তাকায়। হৃদিতা থেমে আবারও বলে, আগে বলিস নি কেন? তোকে তো ইচ্ছে করছে পদ্মা নদীতে চুবাই আমি।
তুই কি ঠিক আছিস? কি বলছিস? সেদিন তোকে সাদাব ভাই প্রপোজ করেছিল? হ্যাঁ। তাহলে যে শুভ্র ভাইয়ের সাথে হাসতে দেখলাম, কথা বলতে দেখলাম, তুই তো লজ্জাও পাচ্ছিলি। আরে সেটা তো শুভ্র ভাই ছিল না, সাদাফ ছিল। শুভ্র ভাই তো স্যারের সাথে ছিল। আমি তো শুভ্র ভাইকেই দেখেছি দূর থেকে। দূর থেকে সাদাফ আর শুভ্র ভাইকে একই রকম লাগে, মনে আছে? আমি একবার বলেছিলাম। আর ওনারা তো প্রায় সেম সেম ড্রেস পরে। তুই দূর থেকে সাদাফকে শুভ্র ভাই ভেবেছিস, কারণ তুই দূরের জিনিস ঝাপসা দেখিস। তুই একবার বলেছিলি, তাই হয়তো তুই শুভ্রকে সাদাফ দেখেছিস। তার মানে আমি সেদিন ভুল ভেবেছিলাম তুই আর সাদাব ভাই রিলেশনশিপে আছিস, আর আমি ভেবেছি তুই আর শুভ্র ভাই রিলেশনশিপে আছিস। কি? আবারও সাদাফ শুভ্রব ওদের চিৎকার শুনে সেদিকে তাকায়, তারপর আবারও নিজেদের কথায় মনোযোগ দেয়। রিদু, আমি তোকে ইনোসেন্ট বলবো না বোকা বলবো বুঝতে পারছি না। তুই এত সহজ সরল কেন? শুভ্র ভাই আর আমি সম্পর্কে আছি, তোকে এটা কে বললো? আমি হাসবো না কাঁদবো তোর কথাই বুঝতে পারছি না। প্রচুর হাসি পাচ্ছে আমার। তুই তো ডিরেক্ট বলিসনি, ক্রাশ ক্রাশ করছিলি। আর নোটসের লেখাটা শুভ্র ভাইয়ের হাতের লেখার মতো ছিল। আর শুভ্র ভাই তোর ক্রাশ? হ্যাঁ, কারণ শুভ্র ভাইকে দিয়ে সাদাফ লিখিয়েছে, কারণ ওর হাতের লেখা জঘন্য। আর সাদাফ আমার সেকেন্ড ক্রাশ। তুই যে সাদাব ভাইয়ের সাথে সম্পর্কে আগে কেন বলি না? বদতমিজ। যখনই বলতি খালি উনি উনি আর ক্রাশ ক্রাশ করতি। আর জাতির ক্রাশ তো শুভ্র ভাই, আমি তো সেটাই ভাববো। তাই তুই এতদিন আমার সাথেও কথা বলিসনি? আইডি ডিঅ্যাক্টিভেট কি এই কারণেই করেছিলি তুই? না, এমনি করেছিলাম, কিন্তু ইস কত বড় ভুল ভেবেছিলাম আমি। বুঝবি তো, বেশি বুঝলে যা হয়। তুই শুভ্র ভাইকে ভালোবাসিস তাই না ঋতু? না না তো, কে বলো তোকে? তোর ডায়েরি। সরি, আমি পড়তে চাইনি, কিন্তু ডায়েরির লেখাটায় চোখ পড়তেই সবটা বুঝে ফেলি আমি। আমি তোকে খুব ভালো করে জানি ঋতু। তুই কেন ওনাকে বলিসনি? শুভ্র ভাই কি আমাকে ভালোবাসে নাকি? তুই কি ওনার চোখের দিকে তাকিয়ে তুই বুঝিসনি শুভ্র ভাই শুধু তোকে ভালোবাসি ঋতু? কিন্তু তুই ওনাকে অযথা অনেক কষ্ট দিয়েছিস। আমি কষ্ট দিয়েছি? তুই সেদিনের পর শুভ্র ভাইয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিস। তোদের বাসায় তোর ভাইকে পড়াতে যেত, তুই সেখানে তাকে অপমান করেছিস। তোর হঠাৎ পরিবর্তনে শুভ্র ভাইয়া খুব কষ্ট পেয়েছে। যে শুভ্র ভাই তোর জন্য দুনিয়ার সাথে লড়াই করলো, তাকে তুই দূরে ঠেলে দিলি রিদি। তুই কেন আগে আমার সাথে শেয়ার করলি না? তাহলে তখনই সব ক্লিয়ার হয়ে যেত। তুইও তো নাম বলিসনি। আরে ভাই, আমি তো ভেবেছি সবার মতো তুইও জানিস। তোকে যে আলাদা করে অ্যাপ্লিকেশন করে জানাতে হবে তা তো বুঝিনি। রিদিতার নিজের উপর খুব রাগ হচ্ছে। কি বোকা সে! সামান্য একটা ভুলে সে নিজেও কষ্ট পেয়েছে, বেচারা শুভ্রবকে দেবদাস বানিয়েছে। নিজের করা ব্লান্ডারে সে নিজেই লজ্জিত ও অনুতপ্ত। গধূলি বেলায় গেরুয়া আবরণে ছেয়ে আছে গগন। সাদা সাদা মেঘগুলো গেরুয়া গগনে যেন এক মায়াদীপ্ত ছড়াচ্ছে। নদীর কলকল শব্দ যেন মনের অনুভূতিগুলোকে জাগিয়ে তুলছে। সূর্যাস্তের কমলা রং নদীর স্রোত ধারার সাথে এক রঙের খেলায় মগ্ন। বড় বড় বৃক্ষগুলো ধারণ করেছে কৃষ্ণ কালো অবয়ব। হালকা বাতাস বড় বড় বৃক্ষের পাতাগুলোকে আলতো করে নাড়িয়ে দিচ্ছে। প্রকৃতির এ রূপ যেন মনের বিষণ্ণতাকে তীব্র থেকে তীব্রতর করছে। সব কিছুর মাঝে খুব একা সে, খুব একা। নদীর ধারের বট বৃক্ষের নিচে বসে আছে। পানিতে ভেসে উঠছে এক অসম্ভব সুদর্শন পুরুষের প্রতিচ্ছবি। কি বিষণ্ণতা আর মলিনতা ভরা ক্লান্ত সে। চোখ দুটো হয়ে আছে লাল রক্তিম, চুলগুলো এলোমেলো করে দিচ্ছে বাতাস। শান্ত দুটো চোখে যেন হাজার বছরের আকুতি, প্রিয়কে পাওয়ার আকাঙ্ক্ষা আর দূরে চলে যাওয়ার বেদনা। তার এ বিষণ্ণ রূপও যেন মনে এক আকর্ষণ জাগায়। সে পানিতে ঢিল ছুঁড়তে থাকে আর নিজের আপন মনে বলতে থাকে শুভ্রব। রিত, আমি জানি না আমার কি অন্যায় আর তুমি কেন এত নিশ্চুপ, কিন্তু এই দ্বন্দ্ব আমাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। কেন এই প্রাচীর তুলে রেখেছ? যে চোখে আমি একটা মায়াটান দেখতে পেতাম, আজ সেই চোখে এত উপেক্ষা কেন দেখতে পাই? তুমি বদলে গেছো নাকি তোমার চোখের ভাষা আমি পড়তে পারছি না? তোমার এই উপেক্ষা আমার হৃদয়ে যে রক্ত ক্ষরণ বইয়ে চলেছে অবিরত। এই হাহাকার কি তুমি বুঝো? আমি কোনো কিছুতে শান্তি পাই না, ছটফট লাগে, তৃষ্ণার্ত লাগে। তোমাকে পাওয়ার তৃষ্ণা। তোমাকে কোনোদিনও হয়তো মুখ ফুটে বলিনি, কিন্তু তোমাকে বুঝিয়েছি। জানি না বুঝতে পেরেছ কিনা। তুমি আমার এক কঠিন সাধনা। আমি যা অনুভব করি তুমি কি তা অনুভব করো? হয়তো করো না, আর আমি তোমাকে অনুভব করাতে ব্যর্থ। তবু চাই তুমি ভালো থাকো,
কোনো কষ্ট যেন তোমাকে ছুতে না পারে। তোমার সব কষ্ট আমার হোক, আমার সকল সুখ তোমার হোক। শুভ্রব আকাশের দিকে তাকিয়ে কথাগুলো আপন মনে বলতে থাকে। তখনই কেউ একজন ডেকে ওঠে। তুই এখানে দেবদাস হয়ে ভং ধরে বসে আছিস, আর সেদিকে তো অ্যাবসলিউট সিনেমা ঘটে গেল। মানে? আর এই সিনেমার নাম হলো বিধি। তুমি বলে দাও শুভ্রব কার? হেয়ালি করবি না, মন মেজাজ খারাপ আছে। হেয়ালি না বন্ধু, হেয়ালি নহে। আমি তো ভাবছি তোর রিয়াকশন কেমন হবে। একটা ছবি তুলে রাখবো, কি বলিস? লাথি না খেতে চাইলে যা তো। মারিস মারিস, তার আগে শোন। এই যে তুই দেবদাসের ভং ধরেছিস, ধরিসনি, অ্যাকচুয়ালি ধরানো হয়েছে। এটার কারণ জানিস? যার জন্য দেবদাস হলি তার উপেক্ষার কারণ। না, জানি না। কারণ হলো তার দৃষ্টিভ্রম। এই তুই ভাগ, নাহলে এই ইটটা ছুঁড়ে মারবো। আরে রেগে যাচ্ছিস কেন? কুল, এই মেজাজটা জমিয়ে রাখ, শেষে কাজে লাগবে। তুই কি মজা মারস শালা? হ্যাঁ, আবার ডাক ভালোই লাগে দুলাভাইয়ের মুখে শালা ডাক শুনতে। সাদাফ, আমি বিরক্ত হচ্ছি। আচ্ছা শোন, আমার আর মিথিলার সম্পর্কের পরপরই তো রীতিতে তোকে ইগনোর করছে, তাই তো? কারণ হৃদিতা ভেবেছিল তুই মিথিলাকে প্রপোজ করেছিস আর তোরা প্রেম করিস। কুল বন্ধু, কুল, রাগ সামলে। তারপর শোন, সেদিন হৃদিতা লেট করে এসেছিল, তাই সে মিস করেছিল আসল ঘটনা। সবাই যখন আমাদের ঘটনা নিয়ে বলাবলি করছে, হৃদিতা কনফিউজড। তারপর সে পাত্তা না দিয়ে ক্লাসে যায়। সেখানে মিথিলাকে না পেয়ে খুঁজতে বের হয়। আর ডিপার্টমেন্ট থেকে কিছুটা দূরে ছিলাম আমি আর মিথিলা। আমরা রোমান্টিক ওয়েতে কথা বলছিলাম। আর সেদিন আমি তোর সেই ডেনিম হোয়াইট শার্ট পরেছিলাম, আর তোর আর আমার চেহারার আদল পাশ থেকে অনেকটা মিল। আর হৃদিতার দূরের জিনিস ঝাপসা দেখা। হৃদিতা দূর থেকে আমাকে তুই ভেবে নিয়েছিল, আর সেখান থেকে এই ভুল বোঝাবুঝি শুরু। এই কাহিনী নিয়ে একটা সিনেমা বানানো যায়, কি বলিস? সাদাব কথাটা শেষ করে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল। একটা দৃষ্টিভ্রম যে এত কিছু ঘটাবে তা কে জানতো? শুভ্রব সবকিছু শুনে সে বাকরুদ্ধ। তার রিয়েকশন বাটন পজ হয়ে গেছে। সে রাগ করবে নাকি হৃদিতার বোকামিতে বোকামো বলবে, না ভুল বলবে, কি বলবে সে জানে না। তবে এই মুহূর্তে তার হৃদিতাকে ঠাঠিয়ে চড় মারতে ইচ্ছে করছে। সে শুধু শুধু এতদিন কষ্ট পাচ্ছিল। দোস্ত, তুই হৃদিতাকে একটা হাই পাওয়ার চশমা কিনে দিস, না হলে দেখা যাবে আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলেছে। এবার তো দেবদাস হয়েছিস, পরের বার ভাব পাগল হয়ে ঘুরবি। সে কোথায় এখন? আবার চট্টর মেরে দিস না, তুই তো রাগলে শ্রীমান ভয়ঙ্কর। পদ্মা নদীর পাড়ে একা বসে আছে হৃদিতা। নদীর শো শো বাতাস বইছে, জোয়ারে পানি ফুলে ফেপে উঠছে। আকাশে আজ ভরা পূর্ণিমা। পূর্ণিমার আলো এসে পড়ছে হৃদিতার মায়াবী মুখে। তার লম্বা সিল্কি চুলগুলো উড়িয়ে মুখে এসে পড়ছে। কতক্ষণ যাবৎ যে এখানে বসে আছে তার ইয়াত্তা নেই। আজ তার নিজের ওপর খুব রাগ হচ্ছে। সে এত বোকামি কিভাবে করলো? অকারণে সে নিজেও কষ্ট পেয়েছে, শুভ্রবকেও কষ্ট দিয়েছে। কিভাবে শুভ্রবের সামনে যেয়ে সে দাঁড়াবে? হৃদিতা? কারো ডাকে হৃদিতা পেছন ফিরে তাকায়। পেছনে দাঁড়িয়ে আছে শুভ্রব, একদম শান্ত ও অমায়িক। চোখে মুখে স্নিগ্ধতা ফুটে উঠেছে, চোখে একরাশ মায়া। হৃদিতার সাহস হয় না শুভ্রবের চোখে চোখ রাখার। হৃদিতার সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নদীর দিকে তাকায়। তার হঠাৎ কান্না পাচ্ছে। শুভ্রব ধীরে এসে হৃদিতার পাশে বসে দুজনে আকাশের দিকে তাকিয়ে পূর্ণিমা বিলাস করছে। কারো মাঝে কোনো কথা নেই। কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। নীরবতা ভেঙে শুভ্রব বলে ওঠে, মিস তেজস্বিনী, এখনো কি ভাবছো তোমার বান্ধবীর সাথে আমি প্রেম করছি? ধীরে এসে হৃদিতার কানে বলে। হৃদিতা লজ্জা আর অনুতপ্ততায় মুখ লুকায় হাঁটুতে। এই যে আমাকে এত যন্ত্রণা দিলে, তোমার কি শাস্তি প্রাপ্য না? আমি আসলে কোনো কথা না, আজ শুধু আমি বলবো, তুমি শুনবে। এটাই তোমার শাস্তি। তুমি কি আমার মনের ভাষা বুঝো রি? রি। শুভ্রের মুখে এই নামটি শুনে তার মনে যে বিঁধল। এটা শুধু ডাক না, এক গভীর অনুযোগের ডাক। আমার চোখে দিকে তাকাও রি, আর বলো কি দেখতে পাও আমার এই চোখে?
হৃদিতা সুরভের চোখের দিকে তাকায়। সুরভের ঘন পল্লব বিশিষ্ট ডাগর ডাগর স্নিগ্ধ আখি যুগলে হৃদিতা এক ভালোবাসাময় আশ্রয় দেখতে পায়। সেই আখি যুগল বহু না বলা অনুভূতি প্রকাশ করছে, যে চোখে শুধু হৃদিতা নিজেকে দেখতে পায়, বিশ্বাস ও আস্থার এক নিবিড় আশ্রয়, যে চোখে আছে শুধু ভালোবাসা আর প্রেয়সীকে পাওয়ার তৃষ্ণা। তুমি কি আমার অনুভূতির অন্তরালের অনুভূতিগুলোকে অনুভব করতে পারো? আমার অনুভূতি জুড়ে শুধুই তুমি হৃদ। তাকে এতদিনে তুমি বোঝনি? এই শুভ্রব যে তোমাকে কত ভালোবাসে তাকে তুমি অনুভব করনি? তুমি কি একবারও বুঝতে পারোনি? তুমি জানো এই কয়দিনে আমি কি কি সহ্য করেছি? তোমাকে দেখার জন্য তোমার বাড়ির বাইরে রাতের পর রাত পার করেছি, যেন একটি বার তোমাকে দেখতে পারি, তোমাকে দেখে আমার অশান্ত হৃদয়কে শান্ত করতে পারি। তোমাকে অসংখ্য নাম্বার থেকে অসংখ্য কল করেছি, যেন একবার তোমার কণ্ঠ শুনতে পারি। কিন্তু হায় নিয়তি, তুমি ধরা ছোঁয়ার বাইরে ছিলে, নিজেকে আবদ্ধ করে রেখেছিলে এক ভুল ধারণার মাধ্যমে। আমি তোমার জন্য প্রতি মুহূর্তে ছটফট করেছি, তৃষ্ণার্ত হয়ে বারবার তোমার কাছে ছুটে গিয়েছি। তার বিনিময়ে তুমি শুধু আমাকে উপেক্ষা করেছ। এসব কি আমি প্রাপ্য ছিলাম? তুমি কি আমার ভালোবাসাটা বোঝো না? আমার মনের যন্ত্রণাটা বোঝো না? দাও না একবার এই অশান্ত হৃদয়কে তোমার ভালোবাসার পরশে শীতল করে। এই অথমকে কি একটু ভালোবাসা যায় না? হৃদিতা টলমল চোখে শুধু শুভ্রবের ব্যক্ত করা অনুভূতিগুলো অনুভব করছিল। শুভ্রব তাকে ভালোবাসে, এটা যেন সে তাকে বিশ্বাস করাতে পারে না। সবচেয়ে সুদর্শন পুরুষটি তার মতো সাধারণ এক মেয়ের জন্য উতলা, তার ভালোবাসার জন্য কাতর। কি হলো বলো, ভালোবাসা যায় না? যায়, খুব যায়। আমিও আপনাকে অনেক ভালোবাসি শুভ্র। আম সরি, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি নিজেও কষ্ট পেয়েছি, জখমিত হয়েছি বারংবার। তোমার কোনো ক্ষমা নেই। তোমার শাস্তি হলো আমাকে ভালোবাসা। আমার জখমের মারহাম তুমি। তোমাতে আমার শুরু, তোমাতে আমার শেষ। একটিবার তোমাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে দেবে? তোমাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। হৃদিতা শুভ্রবকে জড়িয়ে ধরে। শুভ্রব হৃদিতাকে তার বাহুডোরে আবৃত করে রাখে। সব দূরত্ব দৌরাত্ম্য যেন অবসর নিল, দুজনের অনুভূতিগুলো যেন পূর্ণতা পেল। আমাদের প্রেম মিশন তাহলে সাকসেসফুল, বলো? এই আমার একটা জিনিস খুব ইচ্ছে করছে, রাগ করবে না তো? কি? সাদাব টুপ করে মিথিলার নরম গালে চুমু খেল। মিথিলা লজ্জা মাখা রাগী চোখে তাকায়, পরক্ষণেই হেসে দেয়। থ্যাঙ্কস মিঠু, আমার জীবনে ভালোবাসা হয়ে আসার জন্য। সাদাব মিথিলা একে অপরকে জড়িয়ে ধরে শুভ্রব হৃদিতার দিকে ফিরে তাকায়। কারো নজর যেন না লাগে তোদের প্রেমে। এই প্রেমধারা যেন এভাবেই চলমান থাকে যুগের পর যুগ। দুজন দুজনায় সিক্ত থাকুক সারাটা জীবন। আই লাভ ইউ মিস তেজস্বিনী। শুভ্রব হৃদিতার কানের কাছে রোমান্টিক স্বরে ধীরে বলে, তোমার এই দীঘল কেশে বেলি ফুলের মালা গেঁথে দিতে চাই। অনুমতি দিতে জনাবার মর্জি হোক। অনুমতি গ্রহণ করা হলো। শুভ্রব হৃদিতার চুলগুলো হাত খোপা করে পকেট থেকে বেলি ফুলের মালা বের করে খোপায় জড়িয়ে দেয়। হৃদিতার খোপায় মুখ ডুবিয়ে ঘ্রাণ নিতে থাকে। হৃদিতার কানের কাছে যেয়ে ধীর কণ্ঠে বলে, তুমি কি জানো আমি চুপে চুপে তোমার নাম লিখেছি প্রতিটি রূপে। আকাশে বাতাসে পদ্মার জলে ভালোবাসা বুনেছি নীরবে চলে। চোখের পাতায় যে স্বপ্ন বুনো, সেই স্বপ্নে আমি শুধু তোমাকেই খুঁজি। তুমি কাছে এলে হৃদয়ে বাজে, ভালোবাসি তোমায় নিঃশব্দে আজও। আজ বলি রেখো না আর দূরে, তোমার নামেই বাঁচি আমি পুরোটা উড়ে। শব্দ নয়, চোখে আজ কথা বলে, ভালোবাসি সেই প্রথম চাওয়াটার তলে। এই পূর্ণিমা, এই নদী, এই পবন, এই প্রকৃতি আজ সাক্ষী হয়ে রইল তোমার আমার মিলনের। আজ আমি আমার সুখ নীর খুঁজে পেলাম হৃদ। আমি তোমায় অনেক ভালোবাসি হৃদ। হৃদিতা তার মায়া ভরা দৃষ্টিতে চেয়ে থাকে তার সুদর্শন পুরুষটির প্রাণে। হৃদিতা প্রতি মুহূর্তে যেন নতুন নতুন ভাবে পুরুষটির প্রেমে পড়ে। এই পূর্ণিমার আলো, এই নদীর স্রোত সব যেন আজ সাক্ষী হয়ে থাকুক যে আমি আমার সমস্ত সংশয় ভয় সবটা ভেঙে তোমার ভালোবাসায় নিজেকে সঁপে দিলাম। তুমি শুধু প্রেম নও শুভ্র, তুমি আমার বিশ্বাসের শেষ ঠিকানা। আজ থেকে আমি শুধুমাত্র তোমার, শুধুই তোমার। তোমার এই একটুখানি বোঝা আমার সমস্ত অপেক্ষার মূল্য এনে দিল। ভালোবাসা চাইনি কখনো দাবির মতো, চেয়েছি অনুভবের মতো। আজ তুমি সেটা নিজ থেকে দিলে রে। এখন থেকে
তুমি শুধু আমার নয়, আমি নিজেও তোমার হয়ে গেলাম। আজ এ পূর্ণিমা লগ্নে দুটি মন বাধা পড়ল এক প্রেমময় বন্ধনে। শত অপেক্ষার অবসান হলো আজ, শত বাধা টুটল আজ। দুটো হৃদয় যেন খুঁজে পেল আপন আশ্রয়। শুভ্রবের চোখে মুখে প্রাপ্তির আনন্দ, তার প্রার্থনা, তার অপেক্ষা, তার ভালোবাসার পূর্ণতা পেল আজ। হৃদিতার চোখে মুখে এক প্রশান্তিময় ঝিলিক। আজ তার নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। এই চমৎকার সুদর্শন পুরুষটা একান্তই তার। রি, আমার জীবনে আমার প্রেম পদ্ম হয়ে এসেছো তুমি। এই প্রেম পদ্মকে সারা জীবন আগলে রাখার প্রতিশ্রুতি দিলাম। আমিও প্রতিশ্রুতি দিলাম জীবনের ঘাত প্রতিঘাতে একসাথে থাকার। শুভ্রব মুস্কি হাসি দেয় হৃদিতার কথায়। হৃদিতার দিকে নিষ্পদক চেয়ে থাকে, চোখে যেন এক নীরব দীপ্তি। পূর্ণিমা সন্ধ্যায় চাঁদের আলো এসে পড়ছে হৃদিতার মুখাবয়বে। তার শ্যামা রূপ ঝিলমিলিয়ে উঠছে, এ যেন এক নিঃস্বার্থ ভালোবাসার ঝিলম। শুভ্রব তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছে তার শ্যামা সুন্দরীর দিকে। দুজনের আখি যুগল দুজনাতে নিবদ্ধ, দুজন দুজনাতে সিক্ত। আখি যুগলে যেন কোনো এক প্রেম কথন চলছে, যার নেই কোনো সমাপ্তি, নেই উপসংহার, এ কেবল সূচনা। তোর হিংসা হচ্ছে? নায়ক নায়িকার প্রেম তো ভালোই জমেছে। হ্যাঁ, খুব হচ্ছে। এতদিন আমরা ছিলাম সেরা কপত কপতি, তোরা সেই জায়গাটা নিয়ে নিলি। তবে রিদিতা, তুমি ভালোই সাহায্য করেছো। রিদি, আমি খুব খুশি। আল্লাহ তোর জীবনে সঠিক মানুষটাকে তোকে দিয়েছে। শুভ্র ভাইয়াই তোর জন্য বেস্ট। তো এই সুন্দর সন্ধ্যাকে আরো মেমোরেবল করা যাক। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় পূর্ণিমা বিলাস করা যাক। ক্যাম্প ফায়ারিং আর শুভ্রব গান গাইবে। বাড়ি ফিরতে হবে তো, মা চিন্তা করবে। আমি বলে দিয়েছি তুই আমার সাথে আমাদের বাসায় থাকবে আমাদের প্রজেক্টের জন্য। মা একা তো, আরাফটা তো এখন বাসায়ও নেই। আরাফ জানে তুই যে এখানে। ও আন্টিকে সামলে নিয়েছে মেরি মা। তুই চিন্তা ছেড়ে একটু শ্বাস নেই। আর শুভ্রব ভাই তো আছেই, সামলে নিবে। রে, নো চিন্তা, আমি আছি তো। আমরা রাতেই ফিরবো। রিসোর্টের ইয়ার্ডে ক্যাম্প ফায়ারিং করা হয়, সাথে স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা করা হয়। নদীর ঠান্ডা বাতাস আর ভরা পূর্ণিমা চার প্রেমিক যুগলের মনে এক শিহরণ ছুঁয়ে দিল। একে অপরের হাত শক্ত করে ধরে আছে, চোখে তাদের প্রিয়সীর পিয়াস। মিস তেজস্বিনী, তোমার তেজি সুরেলা কণ্ঠে একটা গান শোনাবে না? আমার কণ্ঠ তেজি, আর কথায় কথায় আমাকে তেজস্বিনী ডাকেন কেন? কথায় কথায় এত তেজ দেখাও যে তাই। আমাকে নিয়ে আপনাদের মজা না করলে চলে না, তাই না? রিডু, তোমার মধ্যে বাচ্চা মা এখনো আছে। বলতে চাইছেন আমি বাচ্চা? আর আপনি কি তাহলে বুড়ো? আমার মতো ন্যাশনাল ক্রাশকে বুড়ে বলছো? ছি, কেমন কথাবার্তা! যে ছেলেকে হাজারো মেয়ে তার প্রেমিক বানায়, তাকে আমার দরকার নেই। কিন্তু এই অধমের চেয়ে তোমাকে ছাড়া উপায় নেই। হাজারো মেয়ে আমাকে চাইলেও আমি তো শুধু তোমায় চাইরি। আমার চোখে তো শুধু তুমিই ভেসে ওঠো। তোমার মধ্যে আমি হাজারো রূপ দেখতে পাই, আর প্রতি রূপে আমি নতুন করে প্রেমে পড়ি। হ্যাঁ, কি প্রেমময় বাণী শোনালেন। আমি তোর প্রেমে পড়ে যাচ্ছি রে শুভ্র। সত্যি অনেক হয়েছে ঝগড়াঝাটি, এবার একটু গানের আড্ডা দেয়া যাক। শুভ্র ভাই শুরু করুন। শুভ্রব গিটারে আঙুল ছুঁয়ে গিটার বাজাতেই শুরু করে। শুভ্রবের গিটারের সুর যেন ঝংকার তুলল হৃদিতার মনে। হৃদিতা মগ্ন হয়ে দেখছে শুভ্রবকে। চাঁদের আলো এসে পড়ছে শুভ্রবের মুখে, তাকে যেন কোনো স্বর্গীয় পুরুষ লাগছে। গিটারের টুংটাং শব্দের শুভ্রব তার সুমধুর কণ্ঠে গান গেয়ে উঠল। শুভ্রবের গান আর মাতাল করা গিটারের ধ্বনিতে আশপাশ মুখরিত হয়ে ওঠে, যা শুনিয়ে আশেপাশে লোকজনেরাও ওদের পাশে এসে বসে গান শুনতে। চারদিকে করতালির কলরব, উপস্থিত সবাই মুগ্ধ শুভ্রবের গান ও শুভ্রবে। একটি মেয়ে বলে ওঠে, দুঃখিত আপু, গুলবাহারের নিষেধাজ্ঞা আছে। সামনেই আছে, এই যে আমার গুলবাহার। রীতিতা শুভ্রবের দিকে রাগী কটমট করে তাকায়। এর মাঝে এক বয়স্ক লোক বলে ওঠে, তোমার গুলবাহার আসলেই দেখতে ভারী চমৎকার। তবে তোমাদের এই দাদির নামও কিন্তু গুলবাহার। বেশ ভালো লাগলো তোমার গান, অসাধারণ পুরুষ তুমি। আজ আমাদের বিবাহবার্ষিকী ছিল, তাই বুড়ো বুড়ি চলে এলাম। জানো, এখান থেকেই শুরু হয়েছিল আমাদের গল্প। তোমাদের দাদিকে আমি এই পদ্মাপাড়ি প্রথম দেখেছিলাম। তোমাদের দুজনকে বেশ সুন্দর মানিয়েছে, একজোড়া মানিক রতন। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। মেয়েটি তার মাঝখানে রীতিতাকে উদ্দেশ্য করে বলে, আসলে উনি ফেসবুক ব্যবহার করে না, ওনার আইডি ডিসেবল। সরি আপু। কি হাবলা মেয়ে রে ভাই!
ভালো গান গায় আর দেখতে সুন্দর বলে আমার জিনিসে এমনি নজর দিবে? হ্যাঁ, এই জন্যই হ্যান্ডসাম ছেলেদের প্রেমিক বানাতে নেই। হৃদিতার এই আচরণে শুভ্র বেশ মজা পেল মনে হচ্ছে। ইস, হৃদিতাকে জেলাস দেখে তার বেশ হাসি পাচ্ছে। গুলবাহার, হিংসা হলে বুঝি? হুম, কথা বলবেন না আমার সাথে। মেয়েদের আকর্ষিত করতে একটু বেশি পটু আপনি। ফ্ল্যাটবাজ কোথাকার। আমার মতো ইনোসেন্ট ছেলেকে তুমি ফ্ল্যাটবাজ বলতে পারলে? এ জাতি তা কি করে মেনে নেবে? যে কোনো কন্যার পিতা মাত্র স্বীকার করিবে আমি একজন সৎপাত্র। নিজের প্রশংসা নিজেই করে। ইস, তোমাকে জেলাস হলে যে আরো বেশি কিউট লাগে গুলবাহার, পুরো রসগোল্লা। তোর এই তেজ, এই রাগ আমার খুব ভালো লাগে শ্যামাবতী। কানের কাছে যেয়ে ধীরে রোমান্টিক স্বরে বলে শুভ্র। কাছে আসুন। বাহ, এ তো দেখি প্রেম না চাইতে আদর। হৃদিতা শুভ্রবের চুলগুলো এলোমেলো করে দেয়। কি করলে এটা? বেশ করেছি। মেয়েগুলো কিভাবে তাকাচ্ছিল, কিন্তু না, এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি এত হ্যান্ডসাম কেন বলুন তো? এর কি আমার দোষ? হ্যাঁ, দোষ। ছেলেদের এত সুন্দর হতে নেই, মেয়েরা নজর লাগায়। কিউট করে রাগীভাবে বলে হৃদিতা। বলল, যা দেখে শুভ্র ভুবন ভোলানো হাসি হাসতে থাকে। দেখেছো কি প্রেম ওদের। এই শুনছো মিথু, চলো না বিয়ে করে ফেলি। ওকে, তোমার মা বাবাকে পাঠাও আমাদের বাসায়। সত্যি তুমি রাজি? হ্যাঁ সোনা, তোমার বিয়ে করতে আমি রাজি। আই লাভ ইউ মিথু। সবাই সাদাফ মিথিলার দিকে তাকায়। আজ আমি এই মুহূর্তে এই পূর্ণিমাকে সাক্ষী রেখে একটা কথা জানতে চাই মিথিলা। সাদাফ হাঁটু গেড়ে বসে। মিথু, উইল ইউ ম্যারি মি? ইয়েস আই উইল। সবাই হাততালি দেয়। হৃদিতা মিথিলাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানায়। শুভ্রব সাদাফকে শুভেচ্ছা জানায়। এই পূর্ণিমা যেন সাক্ষী হয়ে রইল কারো প্রেমের সূচনার আর কারো পূর্ণতার। এক পূর্ণিমার প্রতিশ্রুতিতে আবদ্ধ দুই প্রেমিক যুগল। পূর্ণিমার এই আলো আজ সাক্ষী থাকুক হৃদয়ের বাঁধনে, যেখানে প্রেম শুধু শব্দ নয়, প্রতিশ্রুতি হয়ে বুকের গভীরে বেঁধে রইল।